আজ আমার বিয়ে, আমায় যেতে দিন কবির ভাইয়া প্লিজ। চুপ, একদম চুপ। আমার জীবন নষ্ট করে আমার ডিলাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে এখন তো বিয়ে করে নিজের জীবন সাজাবি ভাবছিস? মাহি কবিরের কথায় কিছু না বুঝে চেয়ে আছে। অসম্ভব মায়াবী দেখতে মেয়েটিকে বধূ বেশে সুন্দর লাগছে, কিন্তু তার সৌন্দর্য আর মায়াবী মুখখানা দেখেও কবিরের কোনো মায়া হলো না। তেজ নিয়ে বলল, এমন মুখ করে আছিস কেন? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? তুই যে কষ্ট আমাকে দিয়েছিস তার 10 গুণ যদি তোকে ফেরত না দিই, আমার নাম কবির চৌধুরী না। আমি কি করেছি? কবির রেগে মাহির মুখ চেপে ধরে বলে, আমার জীবন নষ্ট করে এখন আমার জীবন আমার থেকে কেড়ে নিয়ে এখন বলছিস কি করেছিস? মাহি ব্যথায় কুকড়ে ওঠে। কবির এতটাই হিংস্র রূপে আছে যে মাহিকে মেরে ফেলতেও দুবার ভাববে না। কবির কথাগুলো বলে ধাক্কা দেয় মাহিকে, ছুটে গিয়ে দেওয়ালে ঠাস করে লাগে মাথায়, কপাল কেটে রক্ত। কবিতা মাহিকে ঘরে রেখে সে নিজের রুমে যায়। মাহি কোনো দিক না তাকিয়ে চুপ করে সোফায় গিয়ে বসে। শরীর বড্ড অচল লাগছে তার। শরীরের সাথে তো নিজেকে মানিয়ে নিয়েছে, কিন্তু মনের অজানা প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে এমন কি করেছে যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? কবির ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক তেমন চেনা জানা ছিল না, তাহলে সে কি এমন করলো যার প্রতিশোধ নিল এভাবে সে? অনেক প্রশ্ন হলেও উত্তর তার কাছে অজানা। দিনটা ছিল শুক্রবার। ছাদের এক কোণে বসে লুডো খেলায় মগ্ন ছিল মাহি আর পাশের বাসার বান্ধবী নীলা। আর ওর বান্ধবী বিকেলে বেশ সেজেগুজে ছাদের একপাশে বিভিন্ন পোজে ছবি তুলছিল। হঠাৎ কাউকে দেখে চরম অবাক হয়ে তাকায়। এই আরু, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? কি? ওইটা কবি চৌধুরী না, আমাদের ভার্সিটির ক্রাশ বয়? ও এম জি, এ তো সেই সুদর্শন সুপরিশ কবির চৌধুরী, আমার ক্রাশ। কিন্তু উনি তোদের বাসায় কি করছে রে? জানি না। হতে পারে তোকে পছন্দ, তুই তো ভার্সিটির সেরা সুন্দরী। নীলা লাজুক হাসে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছে কবির। কানে লাগিয়ে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। কাউকে কল করছে হয়তো। এমন সময় 3 কোয়ার্টার প্যান্ট পরে এক প্রকার ছুটে আসে মেঘ কবিরের কাছে। এই দেখ মেঘ ভাইয়া, কবিরের সাথে কথা বলছে। মেঘ ভাইয়া কি কবিরকে চেনে? চিনলে তো জমে ক্ষীর দোস্ত, ভাব জমানো যাবে, কি বলিস? এই দেখ দেখ, মেঘ ভাইয়া কবিরকে টেনে নিয়ে আসছে তোদের বাসায়। চল নিচে গিয়ে বিষয়টা দেখি। নীলা আরু নিচে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে কবির। নীলা আরু দূর থেকে দেখছে। এদিকে চরম বিরক্ত হয়ে বসে আছে কবির। ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার অবস্থা। এসিতে থাকা মানুষদের তা হয় আর কি। ফোন হাতে কাউকে কল করি কবির মেঘদের বাসায়। শালা, রাগ তোর মজা। গরমে আমার অবস্থা নাচে হাল। তোরা তো ভাবছিস কেন? আমি তো এই রাখছি, থাম। হঠাৎ গানের মধুর স্বরে থমকে যায় কবির। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। কবির গানের মধুর কণ্ঠ শুনে সেদিকে এগিয়ে যাচ্ছে, যেন কোনো একটা কিছু তাকে টানছে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গানের আওয়াজ শুনে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে কবির। ভেসে আসছে গিটারের টুংটাং শব্দ। কবির ছাদের দরজার কাছে আসতেই মেঘ ডাক দেয়। এখানে কি করেছিস? চল, আমি রেডি। 1 মিনিট। বলেই ছাদের দরজা খুলতেই চোখ যায় ওদের সুন্দরী এক রমণীকে। হাতে গিটার নিয়ে টুকটাক আওয়াজ করছে পাশে বসা মেয়েটি। বলে, উফ, কি সুন্দর আওয়াজ রে তোর, আমি ফিদা। এই মেয়েটাকে? ও নীলা, আমার কাজিন, আর পাশেরটা ওর বান্ধবী। কেন, কি হয়েছে? না, কিছু না, চল। কবির সেদিন চলে আসলেও দাগ কেটে যায় মনে সেই মধুর কণ্ঠে গাওয়া গান। এরপর প্রায়ই শুক্রবার কবির বিভিন্ন বাহারায় নীলাঞ্জনার গান শুনতে যেত, আর ভার্সিটিতেও টুকটাক কথা বলতো। এভাবে একটু একটু করে সম্পর্ক এগিয়ে যাচ্ছে তাদের। রাগ, মান, অভিমান, কান্না, হাসি মিলিয়ে তাদের ভালোবাসা শুরু হয়। 1 বছর তারা রিলেশনে কন্টিনিউ করে। কবির পাগলের মতো ভালোবেসেছে নীলাকে। কিছু পড়ার শব্দে ঘোর কাটে কবিরের। ব্যালকনি থেকে জমে আসে। গ্লাস পড়ে ভেঙে গেছে। বাতাসে উড়ে যাচ্ছে পর্দা। হঠাৎই চোখ যায় ঘুমন্ত বাহির দিকে। কি সুন্দর নিষ্পাপ শিশুদের মতো ঘুমাচ্ছে, কিন্তু মাহির এমন ঘুম সহ্য হলো না কবিরের। উঠে গিয়ে এক ঝক পানি ঢেলে দিল মাহির মুখে।
মাহি ধরফরিয়ে উঠে বসে। বাসর রাতে কেউ এভাবে ঘুমায় বউ? আসো আদর করি। কবিরের কথায় আতঙ্ক প্রকাশ পেল মাহির চেহারায়। এমন ভয় পাওয়া ফেস দেখে কবিরের রাগ হলো না, প্রচুর হাসি পেল। না হেসে মুখে রাগে ভাব ফুটিয়ে মাহির মুখের দিকে এগোতেই মাহি ঠাস করে কবিরের গালে চর বসিয়ে দেয়। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। একদম ছুবেন না আমায়। আপনার স্পর্শে গা ঘিন ঘিন করে আমার। অনেক করেছেন আপনি। বলেন কি কারণে আপনি আমার সাথে এমনটা করলেন? কি ক্ষতি করেছি আমি আপনার? কবির রেগে মাহির চুলের মুঠি ধরে বলে। তোর সাহস কিভাবে হয় তুই আমাকে থাপ্পড় মারিস? মাহিও রেগে বলে। আর আপনার সাহস কিভাবে হয় আমার তুলে এনে রেপ করে আবার আমার বিয়ে করার? যা চাই তা তো পেয়েই গেছেন। আর কি চাই আপনার? বলেন কি করেছি আমি আপনার সাথে? কি করেছিস? আমার নীলাকে আমার থেকে দূর করেছিস। কোন নীলা? হ্যাঁ, এখন তো বলবি কোন নীলা। মাহি অবাক হয়ে বলে। নীলা আপু? কেন করলি এমন? কি ক্ষতি করেছি আমি তোর? বল। আমি কি করেছি? কি করেছিস? তুই আজ আমাকে সে মেসেজ না করলে আমার নীলার বিয়ে কিছুতেই হতে দিতাম না। কি? কোন মেসেজ? হ্যাঁ, এখন তো বলবি কোন মেসেজ। তোর মতো মেয়েরা এছাড়া আর কি পারে? এই দেখ প্রমাণ। ভাইয়া, আমি মাহি বলছি। আপু আপনাকে বলতে বলছে আপুর বিয়ে ক্যান্সেল হয়ে গিয়েছে। আপনি চিন্তা করবেন না। আপনি লন্ডন থেকে ফিরলে আপুর সাথে দেখা করে করবেন প্লিজ। আপনার অনেক পাওয়ার আমি জানি। প্লিজ কোনো ঝামেলা করেন না। আপু আমাকে বলতে বলেছে, কারণ বেশি কেউ আপুকে ফোন ইউজ করতে দিচ্ছে না। রাখছি, আল্লাহ হাফেজ। ডেট দেখ, বিয়ের আগের দিনের তারিখ। তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ নীলাকে হারিয়েছি। মাহি মেসেজ পড়ে এখনো শকড। সে তো কখনো এই মেসেজ করেনি, কিন্তু নাম্বার তো তার। এটা কিভাবে সম্ভব? কেন করলি এমন? কি ক্ষতি করেছিলাম তোর? কেন কেড়ে নিলে আমার ভালোবাসা? কেন? শুধু কি আমিই কেড়ে নিয়েছি? আপনি কেড়ে নেননি? যদি কখনো জানতে পারেন আমি নির্দোষ, ফিরিয়ে দিতে পারবেন আমার সম্মান? ফিরিয়ে দিতে পারবেন আমার ভালোবাসা? ফিরিয়ে দিতে পারবেন আমার সে আগের জীবনটা? তুই আর নির্দোষ? এখন ধরা পড়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস যাতে তোকে ছেড়ে দে? কবির ধোকাবাজদের কখনো ছেড়ে দেয় না। আমি আপনাকে এই মেসেজ করিনি, এটা আমি প্রমাণ করব। রিয়েলি? প্রমাণ কর। তুই মিথ্যা প্রমাণ করবি আর আমি মেনে নেবো ভেবেছিস? সকালে আবারও পানির বন্যায় ঘুম ভেঙে যায় মাহি। সামনে তাকিয়ে দেখে কবির জগ নিয়ে রাগী লুকে তাকিয়ে আছে। মহারানীর ঘুম হয়েছে, এবার উঠে আমাদের ধন্য করুন। মাহির শরীর এমনিতেই খারাপ, তার উপর কালকে সারা রাত ব্যালকনিতে শোয়ায় শরীর চলছে না। পেটের ব্যথায় সবকিছু গড়িয়ে আসছে। মাহি কষ্ট করে উঠে দাঁড়ায়, কিন্তু এক ধাপ দেওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায়। কবির মাহিকে ধরে ফেলে, গায়ে হাত দিতেই চমকে যায়। গায়ে প্রচণ্ড জ্বর। কবির মাহিকে কোলে তুলে রুমে নিয়ে আসে। কবিতা রেগে ভাইয়ের দিকে তাকায়। প্রতিশোধই যখন নেবে তাহলে মেয়েটাকে একেবারে মেরে ফেল। এবার ধীরে ধীরে কেন মারছিস? ছি, আমি ভাবতে পারিনি এমন জানোয়ারের মতো কাজ আমার ভাই করবে। ও যখন বলেছে ও কিছু করেনি, তাহলে তুই ওকে সুযোগ দে নিজেকে প্রমাণ করার। এতটা অবিচারক হোস না, পরে না তোকে আফসোস করতে হয়। একবার তাকিয়ে থাকতো মেয়েটার, নিহাত একটা বাচ্চা মেয়ে। আর তুই, ছি, তোকে নিজের ভাই বলতেও ঘৃণা করছে। কাল তোর ভাই আসবে, আমি আমার বাড়িতে চলে যাব। 2 দিন পর। এই যে মহারানী, বড়লোক বাড়ির বউ হয়ে এসেছেন দেখে ভেবেন না সব আপনার সামনে হাজির হবে। নিজে গিয়ে নাস্তা খেয়ে আসেন, আপদ যত্তর সব। ভোরেই কাজল বেগম চলে যায়। মাহি একটু সুস্থ। এই 2 দিন কবিতা মাহির দেখাশোনা করেছে, কিন্তু কাল কবিতা শ্বশুর বাড়ি চলে গেছে। কবির সারাদিনে একবারও এই রুমে আসেনি। উঠে কোনো মতে নাস্তা খেয়ে আসে মাহি। মাহি নিজের ফোন থেকে অনেকবার কল করে নীলাকে, কিন্তু ফোন বন্ধ। তার জানতেই হবে নীলা কেন এমন করলো। সে তো বিয়ের সময় একবারও বলেনি সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে মাহি বাড়িতে ফোন করে না, কাকে ফোন করবে? সে ওখানে তার আপন, যে মানুষ দুটোকে আপন ভাবতো তারাই তো তাকে তাদের জীবন থেকে বের করে দিয়েছে। মাহি পাশের বাসার বান্ধবী তুলিকাকে ফোন করে। 2 বার রিং হতেই তুলিকা ফোন রিসিভ করে। মাহি, কেমন আছিস? কতদিন পর ফোন করলি। জানিস তোকে কতবার ফোন করেছি, তোর ফোন বন্ধ কেন? তুই ঠিক আছিস তো? না মরে বেঁচে আছি।
এভাবে বলিস না প্লিজ। আমার একটা কাজ করবি? বল না, কি কাজ? ওই বাড়িতে নীলাপু আসলে আমাকে ফোন করে জানাবি। কিন্তু কেন? তোকে পরে বলবো সবটা, এখন রাখছি। ভালো থাকিস। তুলিকা কিছু বলার আগেই মাহি কেটে দেয়। চোখ বন্ধ করতেই চোখ ভেসে ওঠে অতীত। দাদুর পরে আগলে রাখার মতো হাত পেয়েছিল মেঘের। মেঘ যখন মাহিকে মনের কথা বলে তখন মাহি সব নতুন ট্রেনে উঠেছে। মাহিকে একটা ছেলে প্রপোজ করেছিল সেদিনই। মেঘ রেগে মাহিকে থাপ্পড় মেরেছিল। মাহি রেগে বিভিন্ন কথা বলতেই মেঘ সেদিন বাড়ির সবার সামনে বলেছিল ও মাহিকে বিয়ে করবে ওর ইন্টার শেষে। সেদিন সবাই অনেক মানা করলেও সে একই জিদে অটল ছিল। কেউ না মানলেও দাদু মেনে নিয়েছিল। তখনই মেঘ মাহিকে রিং পরিয়ে দেয় আর মাহি আর হয়ে যায় মেঘের। মাহির মনেও ধীরে ধীরে জন্ম হয় মেঘের প্রতি ভালোবাসা। শুরু হয় তাদের নতুন অধ্যায়। মাহি ভালোই ছিল জীবনে, হাজার অবহেলার পর কারো ভালোবাসা পেয়ে। কিন্তু ভাগ্য তার সহায় হলে তো। গেট খোলার শব্দে চোখ মেলে তাকায় মাহি। কবিকে ঝুঁকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। এই মানুষটার ছায়াও যেন তার সহ্য হচ্ছে না। 2 দিনে তার সাথে কবিরের মুখোমুখি কমই হয়েছে। গায়ে কিছু পড়তেই মাহি চোখ খুলে তাকায়। সাইন কর। মাহি একবার কবির তো একবার কাগজের দিকে তাকায়। ডিভোর্স পেপার দেখে বলে, বিয়ের কয়েকদিন পরেই ডিভোর্স কোর্ট মানবে বুঝি? কবির মাহির কোনো রিয়াকশন না দেখে অবাক হয়। সে তো ভেবেছিল মাহি কষ্ট পাবে, তার কাছে আকুতি মিনতি করবে যেন তাকে ডিভোর্স না দেয়। কিন্তু মাহির এমন কথায় কিছুটা ভ্রু কুচকে তাকায় কবির। কবির যতটুকু মাহিকে দেখেছে খুব শান্তশিষ্ট আর ভীতুটাই। তাহলে আজ এমন নিরুত্তর কেন? সেটা তোকে ভাবা লাগবে না, আমি দেখে নেব। ঠিক আছে, আমি সাইন করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কত টাকা চাই? যত চাস পেয়ে যাবি। প্রথমত টাকাটা আপনার মতো জানোয়ারের জন্যই তোলা থাক, আর দ্বিতীয়ত সবার সামনে বলতে হবে আপনি আমায় তুলে রেপ করেছেন, আর কারণও বলতে হবে। পারবেন? কবির রেগে মাহির মুখ চেপে ধরে। জানোয়ার হতে তুই বাধ্য করেছিস, আর আমায় কি মনে করেছিস কবির চৌধুরী ভয় পায়? না, তোকে তেলে তেলে শেষ করতে তোর গায়ে রেপ্ট নামক কলঙ্ক লাগিয়েছে। আর তোকে বিয়ে করেছে যেন চোখের সামনে তোকে তেলে তেলে কষ্ট পেতে দেখতে পারি। মাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কবির ওর কল্পনার চেয়েও খারাপ। নিজেকে ছাড়িয়ে বলে, আপনার মতো কাপুরুষের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? আর কিচ্ছু আশা করি না আমি সাইন করে দিলাম। আমায় কিছুদিন সময় দিন, চলে যাব আমি। এবারও কিছুটা অবাক হয় কবির। এত সহজে মাহি রাজি হয়ে যাবে ভাবেনি। তুই কি প্রমাণ করবি বলছিলি? প্রমাণ করে কি করব? ফিরে আসবে কি আমার কলঙ্কহীন জীবন? তাছাড়া একদিন সত্য সামনে আসবেই। আমি থেমে থাকবো না। আল্লাহর দুনিয়ায় আমি ছোট থেকেই কষ্ট পেয়ে আছি, তাই কষ্টের ভয় নেই আমার, আর না আছে কিছু হারানোর ভয়। বলেই মাহি বের হয়ে চলে যায়। কিছুদিন পর, এই মেয়ে কোথায় যাও? জি, একটু বাইরে। বাড়ির বাইরে তোমার কি কাজ? এই কলঙ্কি মুখ নিয়ে বাইরে যাও কিভাবে? যেই অন্যায়টা করেছে তার কোনো দোষ নেই, অথচ জোর করে তুলে নিয়ে গিয়ে যার সাথে অন্যায়টা হয়েছে সে দোষী। আপনি না একজন মেয়ে হয়ে মেয়ের যন্ত্রণা বুঝতে পারছেন না? আপনি তো মা। আপনার মেয়ের সাথে এমনটা হলে আপনার কেমন লাগতো? এই মেয়ে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। আমার মুখের ওপরে কথা বলো। আমি আপনার মুখের উপর বা নিচে কথা বলতে আসিনি। যাই হোক, আমি আপনার থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করি না। আসি। পাশাপাশি একটা রেস্টুরেন্টে বসে আছে মাহি আর তুলিকা। তুলিকা সব শুনে অবাক। ইয়া আল্লাহ, মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? নীলাপু যদি ভালোই বাসবে তাহলে বিয়ে করলো কেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। আমি আর ওখানে থাকতে পারছি না। আমাকে ওই নরক থেকে বের হতে হবে। কোনো কাজের খোঁজ করতে হবে আমায়, তারপর একটা বাসা ভাড়া করতে হবে। তুই আমার বাসায় আয়, আমার বাসায় তোর কোনো সমস্যা হবে না। না রে, কষ্ট পেতে পেতে আর ভালো লাগছে না। ছোট থেকে সবটা মেনে এসেছি, আমি মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি, কিন্তু আর কত? আমার একটা ছোটখাটো চাকরি খুঁজতে সাহায্য করবি প্লিজ? অবশ্যই করব। কিছু খেয়েছিস? হ্যাঁ, চল। কিন্তু চল প্লিজ। অনেক তো খুঁজলাম, কিন্তু তেমন কোনো চাকরি তো পেলাম না। অনেক দেরি হয়ে গেছে, তুই বাসায় যা। তুই? ফিরে যাবো ওই নরকে। তুই যা, আমি যেতে পারবো। আন্টি বাসায় একা, তুই যা। তুলি চলে যেতেই মাহি হাঁটতে থাকে। চারিদিকে সন্ধ্যা হয়ে এসেছে, শরীর যেন তার চলছে না। নামাজের জন্য মানুষের ভিড় কম।
কেমন শুনশান পরিবেশ। আগে হলে মাহি ভয়ে এক কদমও ফেলতো না, আর এখন এই অন্ধকার রাস্তার যেন তার সঙ্গী। হঠাৎ কারো চিৎকারে মাহি আশেপাশে তাকায়। চোর চোর! মাহি সামনে একটা লোককে আসতে দেখে পাশে থাকা ইট তুলে ছুঁড়ে মারে। লোকটার পায়ে লাগতেই লোকটা নিচে বসে পড়ে, আর পিছু করতে থাকা দুইটা লোক তাকে ধরে ফেলে। তারা মাহিকে ধন্যবাদ দেয়। মাহি আবারও নিজের পথে হাঁটতে থাকে। এখনো সে সময় হলো? কোথায় ছিলে? তার উত্তর আপনাকে দিতে বাধ্য নই আমি। কি বললি? খুব সাহস বেড়েছে, তাই না? আপনি আর এখন আমার স্বামী নন, তাই আমি কোথায় গিয়েছি সেটা আপনাকে বাধ্য নই আমি। তুই রাত ভরে ফষ্টি নষ্ট করবি আর আমাকে বলতে বাধ্য নয়? ভাষা ঠিক করুন। আর আমি যাই করি তাতেই আপনার সমস্যা কেন? আমি খারাপ কাজ করলেও আপনার কি তাতে? নাকি শারীরিক চাহিদা মেটে? মাহি ছিটকে পরে খাটের কোণায় মাথা কিছুটা ছিলে যায়। কবির রাগে টকবক করে বের হয়ে যায়। মাহি চুপচাপ বসে থাকে। এত ব্যথা সহ্য করে এই ব্যথা তার কাছে তুচ্ছ। রাত প্রায় 2:30। কবির রুমে এসে দেখে মাহি আগের মতো সেখানেই বসে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। কপালের ক্ষত এখনো শুকায়নি, রক্ত জমাট বেঁধে আছে। কবির বক্স তুলে ঔষধ বের করে কাটা জায়গায় লাগিয়ে দেয়। ব্যথায় ঘুমের মাঝেও কেঁপে ওঠে। কবির সেখানেই বসে পড়ে। মাহি গরম কিছুর সন্ধানে কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির দিকে তাকিয়ে আর নিজেকে ছাড়িয়ে নেয় না। কেন জানি শান্তি লাগছে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় মাহির। কবিরকে নিজের এত কাছে দেখে ছিটকে সরে আসে মাহি। মাহি সরে আসতেই কবির পড়ে যেতে লাগলে জড়িয়ে ধরে মাহি। কবিরের গা বেশ গরম হয়ে আছে। মাহি কপালে হাত রেখে বুঝতে পারে কবিরের জ্বর এসেছে। মাহি কোনো মতে তুলে বিছানায় শুইয়ে দেয়। কাঁথা টেনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। মাহি একে তো অবাক, কিন্তু চুলে চলো বলায় মুখ ফিরিয়ে নেয়। কবির ওর পাশে বসে বলে, কোনো সিনক্রিয়েট ছাড়া আমার সাথে যাবে নাকি তুলে নিয়ে যাবো? দেখুন আপনি। পরে দেখব। বলেই মাহিকে হাত ধরে উঠিয়ে নেয়। ছাড়ুন, বাঁচাও। চুপ। বাঁচাও বাঁচাও আবার কি? স্বামীর কাছে কিসের বাঁচাও? আপনি? কবিরের চোখ রাগানি দেখে ভয়ে আর কিছু বলল না মাহি। তার মধ্যে তার শরীর যেন চলছে না একদমই। বাস থেকে নেমে দেখে পাশেই কার দাঁড় করানো আছে। কবির মাহির ন্যাকাপটা খুলে দেয়, ভেতরে বসিয়ে এসি অন করে দেয়। মাহি দুর্বল চোখে সবটা দেখছে, কিছু বলার শক্তিও পাচ্ছে না। কবির রুমাল ভিজিয়ে মাহির মুখ মুছিয়ে দেয়। কুড়ি করতে বলে একটা জুসের বোতল তার দিকে এগিয়ে দেয়। খেয়ে নাও, বেটার লাগবে। মাহি খাবে না বললে রেগে ধরে। খাবে নাকি খাওয়াবো? মাহি একটু খেয়ে নেয়। দুর্বল মাহিকে জড়িয়ে ধরে গাড়ি চালাতে ইশারা করে ড্রাইভারকে। মাহি নিজেকে ছাড়াতে চাইলেও পারে না, বিন্দুমাত্র শক্তি নাই, তবুও ছাড়াতেই হবে। শুয়ে থাকো। মাহি শুয়েই ঘুমিয়ে পড়ে। কবির মাহির মুখের দিকে তাকিয়ে চোখ নিচে কালি পড়েছে। চোখে মুখে স্পষ্ট টায়ার্ডনেস। মাহির কপালে চুমু দিয়ে ভালোভাবে জড়িয়ে ধরে। মাহির ঘুম ভাঙতেই নিজেকে পরিচিত রুমটায় দেখে হানিফা বেগম পাশেই বসে আছে। এখন কেমন লাগছে? ভালো। আমি এখানে কিভাবে? স্যার নিয়ে এসেছে। মাহির সব কথা মনে পড়তেই চোখ মুখ শক্ত করে ওঠে। তখনই রুমে প্রবেশ করে মেঘ। মেঘকে দেখে এক দফা অবাক হয়ে তাকায় মাহি। মেঘ মাহির পাশে বসে। কেমন আছিস? তুমি এখানে? এতটা রাগ মাহি, একবারও কল করিসনি, নিজের ফোন নম্বরও চেঞ্জ করেছিস। রাগ? রাগ কেন করব? মাফ করে দে মাহি, আই অ্যাম সরি, আমি তোর প্রতি অন্যায় করেছি। বলে মাথা নিচু করে ফেলে। তুমি কিভাবে জানো আমি এখানে? রাস্তায় তোকে আর কবিরকে একসাথে কবিরের গাড়িতে উঠতে দেখেছি। কবির তোর সাথে রুড ব্যবহার করেছিল। আমি আসার আগেই তোকে গাড়িতে তুলে, তাই ওর গাড়ির পিছু করতে করতে এখানে এসেছি। মাফ করে দে মাহি, আমি এই যন্ত্রণা নিয়ে আমি আর পারছি না মাহি। প্লিজ মাহি, ফিরে চল না, আমরা নতুনভাবে আবারও শুরু করব। বল। দয়া করে চলে যান, আমি কাউকে চাই না আমার জীবনে। এভাবে কেন বলছিস মাহি? আমি মানছি আমি ভুল করেছি। তুমি কোনো ভুল করনি, আমার ভাগ্য তো এমনই, আমি মেনে নিয়েছি সেটা। ওদের ভুলের শাস্তি আমরা কেন পাবো মাহি? ওদের ভুল মানে? মাহিকে মেঘ সব বলতেই মাহি চরম অবাক হয়ে তাকায়। নীলাপু কিভাবে এমনটা করতে পারে? ওর করা অন্যায়ের শাস্তি আমি কেন পেলাম? বলেই ঢুকরে কেঁদে ওঠে মাহি। মাহিকে আগলে নেয় মেঘ। হানিফা সব শুনে সেও স্তব্ধ। এটুকু একটা মেয়ের জীবনে কত কিছুই না হয়ে গেল।
হানিফার রাগ হলো প্রচুর নীলার উপর। এভাবে কাঁদিস না মাহি, তোর বাচ্চাটার বাচ্চা? মেঘ অবাক হয়ে বলে, বাচ্চা? মাহি নিজের পেটে হাত রাখে, আবারও ডুকরে কেঁদে ওঠে। তুই প্রেগনেন্ট? হ্যাঁ, মাহি প্রেগনেন্ট। পিছে তাকিয়ে কবিরকে দেখে অবাক হয় মাহি। মেঘ মেঘ মাহির হাত ধরতেই কবির এক ঝটকায় ওর হাত সরিয়ে নিয়ে বলে, দূরে থাক মেঘ আমার বউ বাচ্চা থেকে। মেঘ হেসে ওঠে। ডিভোর্স দিয়ে বউ বলছিস কোন মুখে? কে বলেছে আমি ডিভোর্স দিয়েছি? শুধু সাইন করেছে ওকে ভয় দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। তাছাড়া দুইবার বিয়ে করে বউকে ডিভোর্স তো দুইবারই দেওয়া উচিত। দুবার মানে? মানে মাহি ওয়াজন্ট রাইট এটা বলবো না, তবে ওকে তুলে নিয়ে গিয়ে একটি কাগজে সাইন করিয়েছিলাম, সেটা রেজিস্ট্রি পেপার ছিল। মাহির মনে পড়তেই সে চমকে তাকায়। মনের কোণে কি যেন হালকা হয়ে যায়, হয়তো সন্তান অবৈধ না এটা ভেবে। তুই যা করেছিস তার জন্য আমি তোকে ছাড়বো না। ছাড়বে কিনা সেটা তোর ব্যাপার, আমার বউ আর সন্তান থেকে দূরে থাকবে, সেটা না হলে আমি তোকে ছাড়বো না। ধমকাচ্ছিস? সেটাই মনে কর। আমি অনেক খুশি জানিস, আমার সন্তানের পৃথিবীতে আসবে। কোন সন্তান? মাহির কথায় অবাক হয়ে তাকায় মেঘ, কিন্তু কবির অবাক হয় না। একদম নিজের সন্তান বলে দাবি করবেন না। কি গ্যারান্টি এটা আপনার সন্তান? এই সন্তান আমার কাছে একটা রেপিস্টের সন্তান, আর আমি তো ফষ্টি নষ্টি করে বেড়াই। হতে পারে। কিছু বলার আগেই কবির ভয়ানক কাণ্ড করে বসে। সবার সামনেই মাহির মুখ আটকে দেয়। হানিফা বেগম মাথা নিচু করে বেরিয়ে যায়। মেঘ রেগে বেরিয়ে যায়। মাইকে ছেড়ে ওর মুখের দিকে তাকায় কবির। মেয়েটা শকড হয়ে আছে। হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। মাহি অবাক হয়। কাঁদছে কবির। কবির মাহির মুখটা সামনে এনে বলে, আমি মানছি আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু বিশ্বাস কর তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই। আমার করা অন্যায়ের শাস্তি আমার সন্তানকে দিও না। তোমার যে শাস্তি দেওয়ার আমাকে দাও, আমি টু শব্দও করবো না। তুমি যা বলবে তাই করবো। যা বলবো করবেন? বলে দেখ। আমায় ডিভোর্স দিয়ে দিন। আমি পারবো না আপনার সাথে থাকতে। আমি জানি আপনি আমায় জোর করে আপনার সাথে থাকতে বাধ্য করবেন, কিন্তু আমি পারবো না থাকতে। কবির বিচলিত হয় না, খুব শান্তভাবে বলে, দিব। অবাক হয়ে তাকায় মাহি। কবির যে মেনে যাবে ভাবতেই পারিনি। তবে একটা শর্ত আছে। শর্ত? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতে পারবেও না, এতে তোমার দোষ নেই। তবে শর্ত এটা আছে, আমার সন্তান এই পৃথিবীতে আসার পর তুমি আমাকে দিয়ে দেবে। মা হিসেবে কোনো অধিকার দেখাতে পারবে না। এরপর তুমি তোমার জীবন মেয়েকের সাথে শুরু করতে পারো। ও আমারও সন্তান। হ্যাঁ, আমি অস্বীকার করছি না। আমার বেঁচে থাকার জন্য আমার সন্তান আমার চাই। আমি চাই না আমার সন্তান তোমাকে ঘৃণা করুক। তাছাড়া তোমাদেরও তো ভবিষ্যতে। আর কিছু বলতে পারল না কবির। গলা ধরে আসছে তার। উঠে বাইরে যেতেই নজরে পড়ে মেঘকে। এক পলক তার দিকে তাকিয়ে চলে যায়। সে আর মাহির উপর জোর করতে চায় না। ইচ্ছে করলে সে মাহিকে জোর করে নিজের সাথে রাখতে পারে, কিন্তু যাকে সে এতটা ভালোবাসে তাকে সে আর কষ্ট দিতে চায় না। মেঘ ওর ভালোবাসাও যদি মেঘের সাথে সুখী হয় তবে তাই হবে। অনেকদিন পর দাদুকে দেখে মাহি চোখে পানি ছলছল করছে। হুইল চেয়ারে বসা লোকটিরও চোখ ছলছল করে উঠে হাত বাড়িয়ে মাহিকে কাছে ডাকে। মাহি ধীর পায়ে দাদুর কাছে বসতেই কেঁদে জড়িয়ে ধরে আদরের নাতিকে। আমাকে মাফ করে দে মাহি। মাহি চুপচাপ উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে হেঁটে চলে আসতেই আটকে দেয় মেঘ। কোথায় যাচ্ছিস? সন্তানের পিতা বাইরে দাঁড়িয়ে আছে, ছাড়ো। সন্তান মানে? তুই এই সন্তান রাখবি না? ওর মতো রেপিস্টের সন্তান তোর গর্ভে কিছুতে থাকতে দিব না। চল আজই তোর অ্যাবর্শন করাবো বলে। খবরদার আমার বাচ্চার ব্যাপারে একটাও বাজে কথা বলবেন না। মেঘ অবাক হয়ে বলে, মাহি তুই ওই কবির অন্যায় করেছে, পাপ করেছে, তার শাস্তি আমি নিষ্পাপ শিশুকে দিব ভাবলে কি করে? আমার সন্তান নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না একদম। বলে রেগে হনহন করে বেরিয়ে যায় মাহি। মেঘ মাহির এমন রৌদ্র রূপ দেখে অবাক হয়েছে। এত কিছু হলেও মাহিকে এতটা রাখতে দেখেনি মেঘ। আসলে মারা এমনই হয়, সন্তানের জন্য সব রূপ ধারণ করতে পারে। সহজ সরল মেয়েটাকে এভাবে রাখতে দেখে অবাক হয়েছে সবাই। মাহি? কবিরের ডাকে ওর দিকে তাকায় মাহি। ধন্যবাদ। কেন? আজকের জন্য। আপনি আবার এটা ভাববেন না যে আমি আপনার করা অন্যায়ের কথা ভুলে গেছি। এখন কোথায় যাচ্ছি? বাসায়।
আপনার মা কি মানবে এটা আপনার সন্তান? উনি স্টপ মাহি, কে কি মানলো আর না মানলো তাতে কিচ্ছু চাইছে না। নো মোর ওয়ার্ডস। হুট করে কবিকে রেগে যেতে দেখে চুপ হয়ে যায় মাহি। বাসায় পৌঁছাতেই দেখে কবিতা দাঁড়িয়ে আছে। মাহিকে দেখেই এসে জড়িয়ে ধরে। কেমন আছো মাহি? ভালো আপু, আপনি? ভালো না থেকে আর কোথায় যাব? ফুপি হচ্ছি, এত বড় খুশির খবর কেউ ভালো না দেখতে পারে? এসো বসো। মাহি বসতেই এক গ্লাস পানি হাতে বেরিয়ে আসে কবিতার মা। পানি মাহির দিকে এগিয়ে দিতেই পানি অবাক হয়ে তাকায়। বাইরে অনেক রোদ, খেয়ে নাও। মাহি পানি একটু খেয়ে রেখে দেয়। মেয়েটা রেস্ট করতে দে। মাহি যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি, কবিরকে রুমে নিয়ে যা। কাজল বেগমের এমন ব্যবহারে অবাক হয় মাহি। কথায় কথায় যে তাকে এটা ওটা বলতো, সে আজ এত ভালো ব্যবহার করছে। মাহি ধীর পায়ে রুমের দিকে যায়। দুদিন পরে এই মাহি, দেখো তো এই বালা দুটো তোমার পছন্দ কিনা দেখি, হাত দাও। বিয়ের পর মেয়েদের হাত খালি থাকতে নেই, এটা সবসময় পরে থাকবে। এইটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে। কাজল বেগম কিছুক্ষণ থেমে বলে, আমার ব্যবহারে অবাক হচ্ছ? আমি জানি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব সত্যি জেনেছি। আমার ছেলের করা কাজের জন্য আমি লজ্জিত। এই রাগ, এই জিদ সবটাই ওর বাবা থেকে পেয়েছে। 15 বছর বয়সে এই বাড়ির বউ হয়ে এসেছিলাম। নিজের পরিবার আর ভালোবাসা ছেড়ে চলে এসেছিলাম এই পরিবারে। নিজের পরিবার আর ভালোবাসা ছেড়ে চলে এসেছিলাম এই পরিবারে। বিয়ের কয় মাস পরে কবিতা আমার পেটে আসে। তোমার শ্বশুর কবিতা পেটে থাকার পরও অমানুষের মতো ব্যবহার করত। প্রচুর কষ্ট হতো। খুব একটা বয়স ছিল না। সব কথা শাশুড়িকে বললে তিনি বলতেন এসব মেয়েদের সহ্য করতে হয়। সেভাবেই চলতে থাকে সময়। কবিতার যখন 4 বছর, তখন কবিরের কেবল 2 মাস। কবির হওয়ার পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম। কিশোরী মনে একটু ভালোবাসা চাইতাম, কিন্তু পেতাম শুধু অবহেলা। আমার যখন 2 সন্তান, তখন আমার বয়স 20 বছর। তোমার শ্বশুরের কোনো মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল। এই নিয়ে একদিন আমার সাথে খুব ঝগড়া হয়। কোনো মেয়ে তার স্বামীকে অন্য কোনো সাথে সহ্য করবে? তাই রাগ করে 2 সন্তান নিয়ে বাবার বাসায় আসি। দেখা হয় তখন প্রিয় সেই মানুষটার সাথে, কিন্তু ততদিনে মানুষটাকে আর মনের মধ্যে রাখিনি। তোমার শ্বশুর যত খারাপ হোক না কেন, স্বামী হিসেবে সম্পূর্ণভাবে মনে মনে তাকেই জায়গা দিয়েছিলাম। দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছি, বাচ্চারা কেমন আছে। আমি ভালোই বলতাম। এভাবে মাঝে মাঝে দেখা হতো। একদিন ভাবলাম পড়াশোনা শুরু করব। আবারও ক্লাস 8-এ ভর্তি হলাম। নিজের মতো নিজেকে তৈরি করব। বাবাকে অনেক বুঝিয়ে সেদিন স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। বাচ্চা দুটোকে রেখে মাঝপথে প্রচুর বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিলাম সেই সোনা লোকটার বাসায়। বাসায় তার কেউ ছিল না সেদিন। একটা বিপদে পড়া মেয়েকে আশ্রয় দিয়েই হয়তো ভুল করেছিল সেদিন। মাহি আগ্রহ নিয়ে তাকায়। বৃষ্টি কমতে কমতে প্রায় বিকেল হয়ে গেছিল। চারদিকে ঘন অন্ধকার ডুবেছিল পরিবেশ। বাইরের এক কোণায় গুটিয়ে বসেছিলাম আমি। তার দেওয়া একটা পোশাক গায়ে দিয়ে ওনার মায়ের একটা শাড়ি ছিল। বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। কবিতা একটু বড় হলেও কবির বেশ ছোট ছিল। আমাকে চিন্তা করতে দেখে উনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, সেই ওই বাদলের দিনে। আর সে ঝড়ের মধ্যে তখন ভিজতে ভিজতে আসছিল তোর শ্বশুর। আমাদের একসাথে দেখে উনি কোনো কিছু না জেনেই তা ভেবে বসে থাকে। তোমার শ্বশুর আমাকে বাড়িতে তুলবে না কিছুতেই। বাচ্চাদের নিয়ে উনি ফিরে আসে। এরপর কেটে যায় 5 বছর। ছেলে মেয়েদের মুখ পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। এই 5 বছরে ছেলেটা বড় হয়েছিল, মেয়েটাও বড় হয়েছিল। একদিন আমার শ্বশুর আসে আমাদের বাড়িতে। উনি আমাকে আবার এই সংসারে ফিরিয়ে আনে। শুরু হয় আবারও সেই সংসার। এই সংসারে আমি সব পেলেও আমার ছেলেকে পাইনি। ও কখনো আমার কাছে আসতো না। ধীরে ধীরে বড় হতে থাকে আর আমার থেকে দূরত্ব বজায় রাখে। তারপর থেকে এভাবেই চলছে। আমি থেকেও ওর জীবনে কোথাও নেই। এরপর ওর বাবা মারা যাবার পর আমাকে বলে আমি নাকি কারোর সাথে পালিয়ে গেছিলাম, আমি খারাপ। তারপর থেকে এভাবেই চলছে। আমার ছেলে তোমার সাথে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য।
কিন্তু ওর সাথেও যে ধোঁকা হয়েছে। ভালো তো তোমাকে বাস্তব, শুধু চিনতে পারেনি। আমি তোমাকে এসব বলে ছেলের সাফাই গাইছি না। তোমার জীবনে তুমি যেই সিদ্ধান্ত নাও, আমি সবসময় তোমার সাথে আছি। আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। যতদিন তুমি থাকবে আমাকে মা বলেই ডাকবে, কেমন? দেখছো কত কথা বলছি। আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই সময় একটু বেশি বেশি করে খেতে হয়। মাহি কাজল বেগমের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবন কোথায় থেকে কোথায় মোড় নিচ্ছে নিজেই যেন বুঝে উঠতে পারছে না। রাতে বেশ দেরি করে বাসায় ফেরে কবির। রুমে এসে মাহিকে বসে থাকতে দেখে অবাক হয় কবির। কি হয়েছে, ঘুমাওনি? শরীর খারাপ? ডক্টর ডাকবো? না। তাহলে তুমি জেগে আছো কেন? কি ফুচকা, তাও এত রাতে? হুম। কাল খেও, এখন ঘুমাও। ঠিক আছে। বলে খাটে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর প্লেটে ফুচকা নিয়ে এসে মাহিকে ডাক দেয়। মাহি, হুম। নাও খাও। মাহি ফুচকা দেখে অবাক হয়ে বলে, আপনি ফুচকা পেলেন কোথায়, তাও এত রাতে? ফুচকা নিয়ে এসেছিলাম তোমার জন্য। ভাবলাম এতবার বমির পর একটু চটপটে খাবার যদি তোমার ভালো লাগে। তখন দিলেন না কেন? তুমি জোর করলে না কেন? শুনেছি মেয়েরা নাকি ফুচকা খাওয়ার জন্য জোরদার আবদার করে। আমিও করি। দাদুর সাথে বাইরে গেলে ফুচকা খেতামই। দাদু খেতে দিতে চাইতো না, তবু জোর করে খেতাম। মেঘ ভাইয়ার কাছেও জোর। আর কিছু বলল না মাহি। কবিরের রাগ হলো মেঘের নাম শুনে নিজেকে শান্ত করে বলে, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার যা আবদার সব করবে আমার কাছে। পরে তুমি যার কাছে ইচ্ছে তার কাছেই করো। বলে বাইরে চলে যায়। মাহি হতভম্ব হয়ে আছে। হুট করে রেগে গেল কেন? এভাবে 1 মাস কেটে যায়। মাহির পেটটা একটু উঁচু হয়েছে, মাহি সেটাই দেখছে। কবির রুমে ঢুকে দেখে মাহি পেট দেখছে। কবির মাহির কাছে এসে বলে, চলো, দেরি হয়ে যাবে। তোমার চেক আপ করে আমি অফিস যাব। হুম। মাহি আর কবির বসে আছে গাড়িতে। কেউ কোনো কথা বলছে না। মাহি 1 মাস আগে খেয়াল করেছে কবির ছোট ছোট জিনিসের খেয়াল রাখলেও ওর সাথে তেমন একটা কথা বলে না। শুনুন। কি হয়েছে, শরীর খারাপ করছে? না। তাহলে? আমি আইসক্রিম খাবো। কবির বাড়তি কোনো কথা না বলে মাহিকে আইসক্রিম কিনে দেয়। মাহি আইসক্রিম বাচ্চাদের মতো করে খাচ্ছে, ঠোঁটের আশেপাশে লেগে আছে। হসপিটাল পৌঁছাতে পৌঁছাতেই মাহি দুটো আইসক্রিম শেষ করে ফেলে। আরও দুটো আছে রেখে দিলে গলে যাবে, তাই বাকি দুটো পথ শিশুকে দিয়ে দিল। কবির এগিয়ে এসে মাহির মুখ মুছিয়ে দেয়। মাহিকে ধরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। লিফটে বুকে মাহিকে কবিরকে জড়িয়ে ধরে। লিফটে মাহির ভয় করে। কবির ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে আগলে রাখে মাহিকে। জি। কবির মাহিকে নিয়ে বেরিয়ে আসে। লিফটের বুকে মাহিকে আগলে ধরে কবির নিজে থেকে। এতে মাহি কিছুটা অবাক হয়। লিফটের নিচ থেকে জড়িয়ে ধরে না কবির। মাহি মুখটা তুলে কবিরকে দেখে আবারও মাথা নিচু করে নেয়। লিফটের দরজা খুলে ঢুকে মেঘ। মেঘ জানে মাহি লিফটে উঠতে ভয় পায়, তবে মাহিকে কবিরের কাছে দেখে রাগ হয় তার। কেমন আছেন শালাবাবু? মেঘ বিরক্ত হয়ে বলে, ডোন্ট মি দ্যাট। শালাকে শালা ডাকবো না তো কি ডাকবো? মেঘ কবিরের দিকে পাত্তা না দিয়ে মাহির দিকে তাকায়। শুকিয়ে গেছিস। কেমন আছো? চলছে, বাড়িতে আয়, দাদু তোর কথা বলে। সময় হলে যাব। সময় হলে যাব শুনেই কবিরের বুকে ছ্যাত করে ওঠে। হাত একটু আলগা করতেই মাহি শক্ত করে ধরে। হঠাৎই লিফট বন্ধ হয়ে যায়। কি হলো? মনে হচ্ছে লিফট আটকে গেছে। শিট। কবির কাউকে ফোন করে কিন্তু নেটওয়ার্কের সমস্যা করছে। লাইটও নিভে যায়। মাহি প্যানিক করতে থাকে। মেঘ দরজা ফিরিয়ে যাচ্ছে। মাহি তুই ঠিক আছিস? কিছু হবে না, আমি আছি তো। বলে মাহির হাত ধরে। কবির কি করবে ভেবে পাচ্ছে না। মাহি প্যানিক করছে, তাই আপাতত ওকে সামলাতে হবে। মেঘ, তুই ওকে দেখ, আমি দরজা খোলার চেষ্টা করছি। কবির মাহির হাত মেঘের হাতে দেয়। দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। মাহির দিকে তাকিয়ে দেখে মাহির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কবির মাহির দিকে এগিয়ে হাত ধরতেই মাহি কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির হাতটা ছাড়িয়ে বলে, 1 মিনিট মেঘের কাছে থাকো, আমি দরজা খোলার চেষ্টা করি। মাহি আরো শক্ত করে জড়িয়ে ফুপিয়ে ওঠে। কবির মাহির দুগালে হাত রেখে মুখটা উঁচু করে। আমার বাচ্চা বলেই ফুফিয়ে ওঠে। কিচ্ছু হবে না আমাদের বেবের, আমি আছি তো, জোরে শ্বাস নাও, কিচ্ছু হবে না।
মাহি একটু শান্ত হলে কবির ওর মাথা বুকে চেপে ধরে বলে, শোনো, ধূপ ধূপ শব্দ মাহির কান পৌঁছাতেই মাহি চুপ হয়ে যায়। কবির মাথায় বার কয়েক চুমু দিয়ে চোখ বন্ধ করে নেয়। মেঘ নিঃশব্দে সবটা দেখছে। একটু পরেই লিফটের দরজা খুলে যায়। কবির মাহিকে নিয়ে বের হয়। ডক্টর সামনেই ছিল, তিনি দ্রুত মাহিকে চেক আপ করে। ঠিক আছে, ভয় পেয়েছে শুধু। কবির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মাহি দেখ সব ঠিক আছে। উম, ওনাকে বাসায় নিয়ে যান, এমনিতেই বাচ্চা মেয়ে, তাই হয়তো ভয় পেয়েছে। কবির এভাবেই করে করে মাহিকে গাড়িতে বসিয়ে দেয়। কবির নিজের সিটে বসে দেখে মাহি কাঁপছে। মাহিকে আবারও বুকে জড়িয়ে গাড়ি চালায় কবির। দূর থেকে ওদের যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলে মেঘ। কাজল বেগম মাহিকে অচেতন দেখে ভরকে যায়। মাহি ঘুমিয়ে আছে। কথাটা বলেই নিজের রুমে নিয়ে যায় কবির। শুইয়ে মাথায় চুমু দিয়ে উঠতে গিয়েও পারল না। মাহি তার শার্ট খামচে ধরে রেখেছে। এত জোরে ধরেছে যে শার্টের বোতাম ছিঁড়ে বুকের খানিকটা দেখা যাচ্ছে। কবির মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। বেবিকে দিয়ে কি চলে যাবে মাহি? পারবে কি তোমার ছাড়া থাকতে? আমার বাচ্চা পারবে কি তোমার ছাড়া বাঁচতে? এইভাবে আঁকড়ে ধরে রেখো না প্লিজ। কবিরের চোখের পানি ছলছল করছে। কবির পাশেই শুয়ে মাহিকে বুকের মাঝে আগলে নেয়। তখন ডক্টর ইঞ্জেকশন পুশ করেছিল, তাই মাহি ঘুমাচ্ছে। মাহির ঘুম ভাঙতেই পিট পিট করে চোখ খুলে নিজেকে কবিরের বাহু জোরে দেখে ছট করে উঠে বসে। কবিরেরও ঘুম ভেঙে যায়। মাহির দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। এখন ঠিক আছো? আপনার বুকের কাছে রক্ত কেন? বিড়াল খামচে দিয়েছে। এ ম্যাম, আপনি যে আমাকে সেই লিফট থেকে জড়িয়ে ধরেছিলেন, এটা তার প্রমাণ। সরি। সরির কিছু নেই, আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি, এটা তো সামান্য ব্যাপার। মাহি মন খারাপ করে বিড়বিড় করে বলে, শুধু বেবির জন্য করছে মাহি। নিজেকে এতটাও ভাগ্যবতী মনে করিস না। বেবি হলেই তোর প্রয়োজন শেষ। প্রয়োজন কখনো প্রিয়জন হয়ে ওঠে না। মাহিকে বিড়বিড় করতে দেখে কবির বলে, কি বিড়বিড় করছো? মাহির হঠাৎই রাগ হয়, রেগে বলে, তাতে আপনার কি? মাহিকে প্রথম এভাবে রাখতে দেখে ভোরকে তাকায় কবির। তুমি রাখতেও জানো? কবিরের কথায় আরো রাগ হচ্ছে মাহির। না, আমি কেন রাখতে পারবো? রাগ তো শুধু আপনার মতো মহান মানবের জন্য। মাহি বিড়বিড় করতে করতে বাইরে চলে যায়। নিচে আসতেই কাজল বেগম মুচকি হেসে বলে, ঘুম হলো? কিছু খাবি? না, খেতে ইচ্ছে করছে না। না হলেও এই সময় একটু আধটু করে খাবি, তোর শরীরে অতিরিক্ত শক্তি দরকার এখন। তুই বস, আমি তোর জন্য ঝাল ঝাল চাউমিন বানিয়ে আনছি, দুজন বসে গল্প করব। মাহি ঠোঁট এলিয়ে হেসে বলে, ঠিক আছে। শাশুড়ি বৌমা মিলে অনেক গল্প করল। মাহি আবারও ঘুমিয়ে পড়ে। কাজল বেগম মাহির মাথায় হাত বুলিয়ে দেয়। রাত প্রায় 9টা বাজে। কবির মিটিং শেষ করে ফিরতেই দেখে মাহি ঘুমাচ্ছে। ওইখানে এভাবে কেন? কিছু না, গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। যা, ওকে রুমে নিয়ে যা। রাতে আমি খাইয়ে দিয়েছি, তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিস। কবির মাহিকে কোলে তুলে যেতে যেতে বলে, আপনি না খেলে খেয়ে নিন। কাজল অবাক হলেও মুচকি হাসে। ছেলে তার খোঁজ করছে। ঘুমন্ত মাহির দিকে তাকিয়ে আছে কবির। মেয়েরা খুবই ঘুম কাতুরে। কবির পাশে শুয়ে পড়ে, এপাশ ওপাশ করে ঘুম আসছে না। কবির এবার মাহিকে বুকে টেনে নেয়। শান্তি অনুভব হতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এভাবেই চলতে থাকে সময়। কেটে যায় আরও 4 মাস। এই 4 মাসে মাহির পেটটা আরও একটু উঁচু হয়েছে। এখন 8 মাস চলছে। হাঁটতে চলতে বেশ কষ্টকর হয়। কবির ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ মাহির চিৎকারে ছুটে আসে। কি হয়েছে? লাথি মেরেছে। কি? কে? কারো তো সাহস। আপনার গুণধর বাবু। হ্যাঁ। মাহি কবিরের হাত পেটে রাখতেই কিছু অনুভব হতেই কবির অবাক হয়ে বলে, ও নড়ছে, মাহি রেসপন্স করছে। খুশিতে কবিরের চোখ টলমল করছে। হ্যাঁ মামনি, বাবাই, আমি তোমার বাবা। আবারও লাথি মারে। কবির খুশি হয়ে কান্না করে দেয়। মাহির চুলগুলো তেল দিয়ে দিচ্ছে কবির। তেল দিয়ে চুলগুলো বেঁধেই পায়ের কাছে বসে পড়ে। পা বেশ খানিকটা ফুলে গেছে, তাকে টেপা লাগছে। কবির তেল হাতে মাহির পা মালিশ করে দেয়। মাহি বাধা দেয় না, কারণ শুনবেন না। পপকর্ন খাচ্ছে আর অগ্নি চোখে তাকাচ্ছে মাহি কবিরের দিকে। কবির তো কথা বলায় মগ্ন। এত কিসের কথা তার ফুপির মেয়ের সাথে সে বোঝে না।
আর এই মেয়ে ও বলিহারি এসে একদম জমে গেছে। যায় না কেন? উফ নিতু, তোকে কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি না। কেন? ওর মাঝে এমন কি আছে তা আমার মাঝে নেই? তাছাড়া বাবু হলে তো আমাকে ছেড়ে চলে যাবে মেঘের কাছে। কবিরের বুকে তীরের মতো বিদ্ধ কথাটা। আমি আমার সন্তান নিয়ে থাকবো, এতে তৃতীয় কাউকে আমার লাগবে না। মায়ের জায়গায় মায়েরই থাকবে। কিন্তু কেন? আমাকে একবার ভালোবেসে দেখো। কবির বিরক্ত হয়ে বলে, নিতু, এক কথা বারবার বলতে ভাল লাগে না। ফুপির জন্য তোকে আমি আজ বোঝালাম। নিতু কবিরের হাত ধরতেই চট করে উঠে বসে মাহি। এখন আর সহ্য হচ্ছে না এইসব। যতই হোক কবির তার বর। রাগে রিরি করে উঠছে শরীর। ডাইনিং ছেড়ে বসার রুমের দিকে হাঁটতেই কিছুর সাথে বেঁধে উপুর হয়ে পড়ো মাহি। বিকট শব্দে পিছে তাকাতেই থম মেরে গেল কবির। ফ্লোরে রক্ত যেন মুহূর্তেই ছড়িয়ে গেল। মাহির আর্তনাদ কানে আসতেও হুট করে হয়ে যাওয়া ঘটনায় শকড কবি। পাশে নিতু ধাক্কা দিয়ে কবিরকে ডাকে। কবির হুঁশ আসতেই ছুটে মাহির কাছে যায়। রক্ত ভেজা হাতের দিকে তাকিয়ে আছে, মাথা যেন কাজ করছে না। কাজল বেগমের ডাকে হুঁশ আসে কবিরের। মাইকে কোলে তুলে নে কবির। কাজল বেগমের কথা যেন কানে বাজতে লাগলো। মাহিকে কোলে তুলে গাড়িতে বসে কবির। কোনো মতে হসপিটাল পৌঁছাতেই ডক্টর নার্স ছুটে আসে। এক কোনায় গুটিয়ে বসে আছে কবির। একটা নার্স তার কাছে ছুটে আসে। ওনার হাজবেন্ড কে? কবির উঠে দাঁড়াতেই নার্সটি বলে, ও আপনি দেখুন, আপনার ওয়াইফের অবস্থা ভালো না। বাচ্চা আর ওয়াইফের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। কবির 2 কদম পিছে সরে যায়, ধপ করে বসে পড়ে চেয়ারে। আপনারা কাকে বাঁচাতে চান? কবির থম মেরে আছে। নার্সটি আবারও জিজ্ঞাসা করে কবির বলে, আমার ওয়াইফকে বাঁচান। কবিরের কথায় থমথমে পরিবেশ আরও থমথমে হয়ে গেল। কবিরের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। ধীরে উঠে বেরিয়ে গেল হসপিটাল থেকে। আজানের ধ্বনি কানে আসতেই মসজিদের দিকে ছুটল কবির। এক নাগারে ফোন বেজে চলছে কবিরের। কবির মসজিদেই বসে আছে, গায়ে তার এখনো ছিটে ছিটে রক্ত লেগে আছে। কবিতার নাম দেখে ফোন ধরে কবির। কানে ফোন ধরতেই ভেসে আসে সদ্য জন্মানো কোনো বাচ্চার আওয়াজ। ওপাশ থেকে কবিতা বলে, শুনতে পাচ্ছিস কবির? তোর বাচ্চার শব্দ। কবিরের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। অস্পষ্ট স্বরে বলে, মাহি, আপু। তুই জলদি আয়। বলে ফোন কেটে দেয়। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল কবিরের। মাহিকে আবারও হারিয়ে ফেলবে না তো? নিজের শরীরকে কোনো মতো টেনে তুলে গাড়িতে বসে কবির। হাজারো চিন্তা ভাবনা নিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই থেমে যায় কবির। সাহসে কুলোচ্ছে না ওর। আবারও সাহস নিয়ে হসপিটাল পর্যন্ত আসে কবির। এলোমেলো পায়ে হেঁটে আসতেই দেখে কবিতা বসে আছে, হাতে তোয়ালে মোড়ানো একটা বাচ্চা। কবির এসেই ধীর কণ্ঠে বলে, আপু, মাহি। কবিতা কিছু বলার আগেই ডক্টর বেরিয়ে আসে। মাহি বেঁচে আছে। মেয়েটা অনেক স্ট্রং আর সাহসীও বটে। এখনও বাচ্চা টাইপ লাগে। ওই যে কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ হায়াত দিলে আমরা তো মানুষ মাত্র। ও র্যাঙ্ক ফিরে না এখনও। আশা করছি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। পিটপিট করে চোখ খুলতেই সামনের সাদা ছাদ নজরে আসে মাহির। শরীরে অসহ্য ব্যথা, পেটে হাত দিতেই কেঁপে উঠল মাহি। আমার বাচ্চা বলেই কেটে দেয়। আপনি কান্না করছেন কেন? আমার বাচ্চা? আপনার বাচ্চা বেঁচে আছে, কান্না করবেন না। আপনার শরীর খুব দুর্বল। মাহির মুখে হাসি ফুটে উঠল। কিছু বলার আগেই নার্সটি বেরিয়ে যায়। নার্স বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই রুমে ঢুকে কবির। কবিরকে দেখে অবাক হয়ে তাকায় মাহি। কেমন এলোমেলো লাগছে। তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে? মাহি মুচকি হাসে। আমার বাবু কোথায়? আইসিইউতে। কি হয়েছে? বলেই কেঁদে দেয় মাহি। কবির মাহির চোখের পানি মুছে দিয়ে বলে, সময়ের আগে চলে এসেছে, তাই কিছুদিন আইসিইউতে রাখবে ডক্টর। খেতে না প্লিজ। তোমরা দুজন বেঁচে আছো, এটাই অনেক। আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। কবির মাহির কপালে চুমু দিয়ে হাত জড়িয়ে ধরে। চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কেটে দেবে। মাহির হাতে পরপর কয়েকটা চুমু এঁকে বুকের সাথে চেপে ধরে। ব্যথায় ছটফট করছে মাহি। সিজারের ব্যথায় হাড় কাঁপিয়ে জ্বর আসছে এই গরমে ও লেপের মধ্যে জড়িয়ে আছে মাহি। কবির এভাবে মাহিকে দেখতে পারে না, বেরিয়ে যায়। একদিকে বেবি, একদিকে মাহি। কবির চেয়ারে হেলান দিয়ে বসে, না আর পারছে না সহ্য করতে। হঠাৎ কেউ মাথায় হাত রাখতেই পাশে তাকিয়ে কাজলকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় কবির।
কাজল বেগম শক্তপোক্ত ছেলেটাকে কাঁদতে দেখে অবাক হলেও মাথায় হাত বুলিয়ে বলে। সব ঠিক হয়ে যাবে কবির। কবির ফুপিয়ে উঠে বলে, মাহির কষ্ট, বাচ্চার কষ্ট আমার সহ্য হচ্ছে না, নিজেকে অসহায় লাগছে। আমি চেয়েও কিছু করতে পারছি না তাদের জন্য। মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে কবির। যন্ত্রণায় ছটফট করতে করতে মাত্রই ঘুমিয়েছে মেয়েটা। কবির হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। চোখের কোণে এখনো পানি রয়েছে। কবির চোখের পানি মুছে দিয়ে ঠোঁট ছোঁয়ালো দু চোখে। কবিতার রুমে ঢুকে বাবুকে নিয়ে। বাবুটার মায়ের গরম লাগবে, বাবু অনেক উইক, কিন্তু মাহি যা অবস্থা, তাতে মাহি বাবুকে কিভাবে নেবে? তাহলে কি হবে এখন? ভাইকে অবুঝ বালকের মতো প্রশ্ন করতে দেখে কবিতা হতাশ হয়। এটা ভালোই বুঝতে পারছে যে তখনকার শখ এখনো কাটিয়ে উঠতে পারিনি। সব ঠিক থাকলেও কবিরের হারানোর ভয় এখনো যায়নি। তোমাদের রাজপুত্রকে এখন তোকেই বুকের মাঝে জড়িয়ে রাখতে হবে। কবির এক ঢোক গিলে বলে, ওকে ধরতে আমার ভীষণ ভয় করে, এই বুঝে ভেঙে যায়। এত কিছুর মাঝেও ভাইয়ের কথায় হেসে দেয় কবিতা। কবির হাসির কারণ না বুঝে বলে, আসতিস কেন? কিছু না, ভাবছি আবার সেই তেজি রাগী বিচক্ষণ ভাইটা কই। মানে? তোর মাঝে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না কবির। কবির মাথা নিচু করে রাখে। কবিতা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই কবির বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম আপু। আল্লাহ আমার ভুলের শাস্তি মাহি বা বাবুকে কেড়ে নিয়ে দিবে ভেবে ভয় পেয়েছিলাম। আমি ওদের চাই আপু, ওদের ছাড়া বাঁচতে পারবো না। সে ভয়টা আমাকে এখনো ঘিরে ধরে আছে। মাহি বাবু দিয়ে যদি চলেছে, এইটুকু বাচ্চার আমি কিভাবে কি করব? আমার যে মাহিকেও চাই। আমি স্বার্থপর হয়ে মাহিকে জোর করতে চাই না, কিন্তু মাহিকে ছাড়া আমি কিভাবে থাকবো? কবিতা ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, মেয়েরা কখনো স্বামীর সংসার ছাড়তে চায় না কবির, যতক্ষণ তারা সহ্য করতে পারে। মাটি কামড়ে পড়ে থাকে, কিন্তু তুই ওর সাথে যা করেছিস সেটা খারাপ করেছিস। আমি জানি এটা একটা ভুল বুঝাবুঝি থেকেই হয়েছে, তবুও দোস্ত তুইও করেছিস। আর একজন মেয়ে হয়ে ওর প্রতি হওয়া অন্যায় তো আর সমর্থন করতে পারি না বল। এখন এসব ভেবে বুদ্ধিহীন হোস না, আগে বাবুকে তোর বুকে নে, ওর পিঠে এইভাবে হাত বোলাবি। কবির বাবুকে বুকে নিয়ে হাত বোলাতে থাকে। কবিতা দেখে মুচকি হাসে। মাহির জ্ঞান ফিরেই দেখে কবির বাবুকে নিয়ে বসে আছে। মাহির জ্ঞান ফিরেছে দেখে কাজল বেগম তাকে উঠিয়ে বসায়। ওর কি হয়েছে? এভাবে বুকে কেন? কাল সারাদিনও ও আইসিইউতেই ছিল। বাচ্চা এখনও অনেক দুর্বল। একদিকে তুই আর একদিকে বাবু, কি যে গেছে কাল। মাহি কেঁদে দেয়। তা দেখে কবির উঠে এসে মাহির পাশে বসে। কাঁদছো কেন? আমার জন্যই আজ এইসব হয়েছে। আমি তাড়াহুড়ো করে না উঠলে। কবির মাহির মাথায় হাত বুলিয়ে বলে, যাই হোক, তোমরা দুজন বেঁচে আছো, এটাই অনেক। 2টা দিন কেটে যায়। কবির এক মুহূর্তের জন্য মাহির আর বাবুর থেকে দূরে যায় না। মাহি এখনো একটু সুস্থ, তবে কয়েক মাস সাবধানে থাকতে হবে। দাদু সহ ও বাড়ির সবাই এসেছিল। মাহিকে নিয়ে যেতে চাইলে কবির যেতে দেয় না। এ নিয়ে মেঘ আর কবিরের কথা কাটাকাটিও হয় কয়েক দফা। আজ ছুটি দিলে তারা বাড়ি চলে আসে। বাসায় এসেই চমকে যায়, পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। সামনে ফুল দিয়ে লেখা ওয়েলকাম হোম। কবির মাহির কোলে বাবুকে দিয়ে বলে, একটু শক্ত করে ধরো। বলেই কোলে তুলে নেয়। বাকি সবাই ছবি তুলেছে, ভিডিও করছে। কবির মাহিকে রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। বাবুকে পাশে শুয়ে বলে, কিছু খাবে? খেয়েই তো আসলাম। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা শুনুন। হুম। না কিছু না। মাহি, আমাকে সব বলবে প্লিজ? যা মনে হয় আমি সব শুনবো। নিজের এতটুকু ক্ষতি করো না প্লিজ। মাহি কবিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, পানি খাবো। এত জড়তা কেন মাহি? আমি তোমার স্বামী। মাহি কবিরের দিকে তাকায়। কবিরের সেই তেজি মুখটায় এখন চিন্তার ছাপ বিদ্যমান। সরি। সরি কেন বলছো? সারা জীবন নিজের কাছে নিজেই করে এসেছি, শত অসুস্থতার পরেও। কিছু বলতে কেমন যেন লাগে। অর্ডার করা অভ্যেস নেই তো, তাই হয়তো। এখন থেকে অভ্যাস কর, বুঝলে? নিজে তো কিছু চাইবি না, বাবা হওয়ার মতো এত শখের অনুভূতি দিয়েছ, আর ওকে দিয়ে কাজ করাবো না তা কি হয়? কবিতার কথায় মাহি কবির দরজায় তাকায়। মাহি মাথা নিচু করে নেয়। ওরে ছোট্ট পাখি, তুমি লজ্জা পাচ্ছ নাকি? আমার পিচিটাকে আমাকে দাও দেখি। এই যে কবির চৌধুরী, বুকে ফ্রেশ করিয়ে দে, আমি পুচকাটার সাথে একটু ঘুরে আসি। মাহি কিছু বলতে যাবে আগেই কবির বলে, যাও, আমি আছি তো।
মাহি চোখ বড় বড় করে তাকায় কবিতাকে কিছু বলার আগেই কবির কবিতাকে ছেড়ে বের করে দেয়। আপনি আপুকে পাঠিয়ে দিলেন কেন? আমি একা একা কিছু করতে পারবো না। যা বাবা, তোমার বর থাকতে আপুকে কেন রাখবে? মানে? মানে আমি আমার বউকে ফ্রেশ করে দিতে পারবো। না, আমি যাবো না আপনার সাথে। তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। বউ পাখি, এমন লজ্জায় লাল হয়ে যাচ্ছ কেন? মাহি করুণ চোখে কবিরের দিকে তাকায়। কবির মিটমিট হাসছে। অসভ্য লোক। মাহি লজ্জায় বুকে থাকা ছোট্ট জানটাকে বুকের সাথে আগড়ে নিয়ে মুখ লুকায়। একটু পরেই বুঝতে পারে কেউ ওদের দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। সেটা আর কেউ না, কবির। মাহি এর একটু এলিয়ে দেয় নিজের শরীর কবিরের কাঁধে। পিঠে ব্যথা করছে তার। কবিরের ধরায় একটু ভালো লাগছে, তাই শরীর কিছুটা এলিয়ে দেয়। সকাল থেকেই তোড়জোড় চলছে। আজ বাবুর আকিকা, তাই দুটো খাসি কাটা হয়েছে। পাশে আবার আরেকটা খাসির মাংস দিয়ে রান্না করা হচ্ছে বিরিয়ানি, আত্মীয় স্বজন আর গরিবদের খাওয়ানোর জন্য। মাহির পরিবারের সবাই এসেছে, নীলাদেরকেও দাওয়াত করেছে কবির। বাবু একদম তোর মতো হয়েছে, তাই না রে মাহি? কি জানি আপু, আমি তো কিছু বুঝতে পারি না। না, একদম কবিরের মতো। মায়ের কিছু পায়নি, তাছাড়া মায়ের কাছে থাকবেই বা কতদিন যে কিছু পাবে। ছেলে শুধু তোমার ভাইয়ের না মিতু, আমার বোনেরও। একদম আমার ভাই বলবে না। তোমার ভাই নাকি? ফুপির মেয়ে তো বোনই হয়। বোন না, বোনের চেয়ে বেশি কিছু। এই দাও তো বাবুকে, তাছাড়া তোমার অভ্যাস করার দরকার নেই, দুদিন পর চলে যাবে। মাহি অবাক হয়ে তাকায়। চলে যাব মানে? তার মানে কি কবির এবার নিতুকে বিয়ে করবে? বাচ্চা তার কাছ থেকে কেড়ে নেবে? ভাবতেই ছেলেকে নিজের সাথে চেপে ধরে। কি হলো, দাও। কবির বলেছে বাবুকে আমার কাছে রাখতে, যেন তোমার অভ্যাস না লাগে। দাও। দেখছো না বাবু ঘুমোচ্ছে মায়ের কোলে। দুদিন পর যার কাছে থাকতে হবে তার কোলে তো ঘুমাবে। দাও। এদিকে মাহির চোখে টলমল করছে পানিতে। নীলা মাহিকে দেখে সেও বেরিয়ে যায়। সবাই ঘিরে রেখেছে মাহিকে। অনেক আত্মীয় এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কবিতা আর কাজল বেগম। মাহি সবার সাথে কথা বললেও ওর মন পড়ে আছে বাবুর কাছে। 10 মিনিট হয়েছে নিতু বাবুকে নিয়ে গেছে। এমনিতেই প্রিম্যাচিউর বেবি, তার উপর দুর্বল কয়েকদিনের বাচ্চা। মাহি এখন ভীষণ কান্না পাচ্ছে। মাহি, মাহি। মাহি চমকে ওঠে। কবিরের আওয়াজের সাথে ভেসে আসছে বাবুর কান্নার আওয়াজ। মাহি তড়িঘড়ি করে উঠতেই কাটা জায়গায় ব্যথায় আবার বসে যায়। কবির সবার দিকে একবার চোখ বুলিয়ে রেগে বলে, সমস্যা কি তোমার? যার তার কাছে কাব্যকে দিয়েছো কেন? সে কখন থেকে কেঁদে যাচ্ছে বাচ্চাটা আমার। মাহি কবিরের রেগে যাওয়া দেখে কিছুটা ঘাবড়ে যায়। তার উপর কাব্যর কান্না। ছেলেটা এত কাঁদছে কেন? মাহি কবিরের থেকে বাবুকে নিতে গেলে কবির রেগে বলে, থাক, তোমাকে কিচ্ছু করা লাগবে না, আমি আমার ছেলেকে সামনে নেব। যাও, তুমি গল্প করো। বলে কাব্যকে বুকের মাঝে নিতেই চুপ হয়ে যায়। নিতু কাঁচুমাচু করে বলে, আমিও তো বুকে নিয়েছিলাম, তখন তো কেঁদেছিল। কবির কড়া দৃষ্টিতে চেয়ে আবারও মাহির দিকে তাকায়। আমার কি দোষ? নিতু আপুই তো নিয়ে গেল। নিতু ফিতু যাই হোক, তুমি দিবে কেন? ডক্টর কি বলেছে মনে নেই? বাচ্চাকে এক মাস সাবধানে রাখতে। আর যদি বাইরের কারো কাছে দিয়েছো তো পরে বকে দিয়েন, আমার কোলে দিন। আগে বলো, আর বাইরের কাউকে দিবা? কি বলছেন? সবাই কি মনে করবে? সবার কিছু মনে করবে না, কারণ তারা জানে বেবি এখনো মায়ের পেটে থাকার কথা। কিন্তু সে অনেক আগেই বাইরে চলে এসছে, তাই ওর এক্সট্রা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর কারো কাছে দিব না। ওর খিদে পেয়েছে, চলো রবি। বলে বাবুকে মাহির কোলে দিয়ে বাবু সহ মাইকে কোলে তুলে নেয়। মাহি লজ্জা পেয়ে যায়, কারো দিকে তাকানোর সাহস করে না। সবার ফিসফিসানি কানে আসে শুধু। কাজল বেগম মুচকি এসে সবার সাথে কথা বলতে শুরু করে। তা ভাবি, ছেলে তো দেখছি বউ পাগল। পরে আবার মাকেই দেখবে না দেখছি। এখনকার ছেলেরা বউ পেলে সব ভুলে যায়। আমি চাই আমার ছেলের বউ পাগল হোক, মা পাগল ছেলে আমার চাই না। কি যে বলেন ভাবি। সত্যি বলতে আমি আমার ছেলের বউ নিয়েই খুশি। শান্ত শিষ্ট, একদম আমার বদমেজাজি ছেলের জন্য পারফেক্ট। মাহি ছেলেকে নিজের বুকে চেপে ধরে আছে, মনে হচ্ছে কেউ নিয়ে চলে যাবে। একদম ছোট্ট একটা জান। কবির মাহির দিকে একবার তাকিয়ে বলে, হয়েছে ওর খাওয়া, হুম। দাও এবার আমার কাছে, ওকে দিয়ে আসে। মাহি চমকে উঠে বলে, দিয়ে আসি মানে কি? আপনি না বললেন কারো কাছে না দিতে? কারো কাছে না দিলে কি চলবে? তুমি তো
কিসের চলে যাব? আমি কোথায় চলে যাব? শুনেন, আপনি একটা কেন 10টা বিয়ে করেন, কিন্তু আমার বাচ্চা আমি কাউকে দেব না। রেগে বলে, আমার বাচ্চা আমি কাউকে দিব না। সেখানে তুমি মেয়েকে বিয়ে করো বা কাউকে করো। আমি কেন মেঘ ভাইয়াকে বিয়ে করতে যাব? আমার সংসার ছেড়ে কেন যাব? দরকার পড়লে আপনি চলে যান। আজও আমি কেন যাব? এটা আমার বাড়ি। এটা আমারও বাড়ি। তুমি তো আমাকে স্বামী মনেই করো না। তাছাড়া শত অনুসারে তুমি তো চলে যাবা। আমি চলে গেলেও আমি আমার ছেলেকে নিয়ে যাব। এই তোরা কি সুর বলি বলতো? আর তোরা এসব কি বলছিস? আমার ছেলে আমার ছেলে। ছেলে কোথায় একার হয় না, হ্যাঁ? দুজনেরই ছেলে। তোরা যদি বাড়াবাড়ি করিস তো কাব্যকে আমি নিয়ে চলে যাব, আর তোরা যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে। তাছাড়া মাহি না হয় ছোট, কিন্তু তুই তো আর ছোট না যে এভাবে ঝগড়া করিস। কবির আর কিছু না বলে বেরিয়ে যায়। কবিতা মাহির পাশে বসে বলে, আমি জানি আমার ভাই অন্যায় করেছে, কিন্তু কবির তোমাকে ভালোবাসে মাহি। বাসে না আপু, তাই তো নিতু আপুকে বিয়ে করবে বলেছে। তোর পাগলি, নিতুকে কেন বিয়ে করবে? নিতু ছোট থেকেই কবিরকে পছন্দ করে, কিন্তু কবির তো তোমাতেই আসক্ত। আমার পাগল ভাইটাকে ছেড়ে যেও না মাহি, তুমি হিনা শেষ হয়ে যাবে। ওর ভুল শুধরানোর একটা সুযোগ দিও। আমি জোর করছি না, যদি তোমার মনে হয় তবেই দিও। কবিতা উঠে চলে যেতেও আবারও বলে, এতদিনে কি আর আমার ভাইটাকে ভালোবাসতে পারোনি মাহি? মাহি অসহায় চোখে তাকায় কবিতার দিকে, চোখে পানি স্পষ্ট। কবিতা আর কিছু না বলে চলে যায়। মাহি বাবুকে বুকে নিয়ে কান্না করে দেয়। সব কাজ শেষ করে রুমের দিকে আসে কবি। বাকি কাজের স্টাফরা করবে। এখন ঘড়িতে বাজে 4:35। সারাদিনে সব কিছু সামনে প্রচুর টায়ার ডাকছে। এখন মাহি আর কাব্যকে দেখলে একটু শান্তি পাওয়া যাবে। রুমে এসে কাউকে না দেখে ভ্রু কুচকায় কবির। কোথায় গেল? হয়তো সবার সাথে আছে ভেবে ফ্রেশ হয়ে আছে। মাহি আর কাব্য কোথায়? কেন? ও তো তোমাদের সাথে ছিল। না তো, মাহি তো নেই। নেই মানে কোথায় গেল? আজ হয়তো আমি দেখছি বলেই কবিতা চলে যায়। পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজছে, কবির কোথাও নেই মাহি। কবিরের ভয় হতে শুরু করে। সত্যিই চলে গেল কি? কবির ধপ করে বাগানে বসে পড়ে। হঠাৎ করেই মধুর কণ্ঠে গান শুনে আশেপাশে তাকায় কবির। ছাদ থেকে আসছে আওয়াজ। কবির দ্রুত পায়ে ছাদে এসে দেখে মাহি কাব্যকে গান শোনাচ্ছে আর ঘুম পাড়াচ্ছে। কবির ছুটে মাহিকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় মাহি ভয়ে চেঁচিয়ে ওঠে, সাথে সাথে কান্না করে দেয় কাব্য। মাহি হতভম্ব হয়ে আছে। কবির কান্না করছে আর কাব্য। কান্না করছেন কেন? কি হয়েছে? ছাড়ুন, কাব্য কাঁদছে। কবির কিছু না বলে কাব্যকে কোলে নেয়। কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। মাহি কিছু না বুঝে ধীরে ধীরে নেমে আসে। কবিতা সহ বলতেই মাহি জোরে শ্বাস ফেলে। আপু, আপনার মনে হয় আমি এই অবস্থায় পালাতে পারবো? কবিতা হেসে ফেলে, বলে, কি জানি বাবা, তোমার বরের মাথায় পড়ে গেছে। মাহিও হেসে দেয়। কবিতা মাহির দিকে তাকিয়ে আছে। মেয়েটা হাসে কম হাসলে বেশি সুন্দর লাগে। যাও দেখো তোমার বর কি করছে। মাহি রুমে ঢুকে দেখে কবির কাব্যকে বুকে জড়িয়ে আছে। কাব্য বাবার বুকে মিশে শান্ত হয়েছে। এতক্ষণ কেঁদে কেটে ভাসিয়ে ফেলছিল। মাহি আস্তে আস্তে হেঁটে খাটে শুয়ে পড়ে। শরীর তার আজ একটু বেশি খারাপ করছে। মাহি আজকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কেটে গেছে একটা মাস। কাব্য মাহি দুজনে এখন অনেকটা সুস্থ। কাব্য আগের চেয়ে একটু গায়ে হাতে হয়েছে। ছেলেটা শান্ত হলেও প্রচুর জেদি। রেগে গাড়ির সামলানো কঠিন হয়ে পড়ে। মাত্র 1.5 মাসের বাচ্চার এমন রাগে হতাশ মাহি। ছেলেকে ছেড়ে দুদণ্ড শান্তি নেই তার। যদিও এই সময়টা পেটেই থাকতো কাব্য, তবে ভালোই হতো। এখন এটুকু বয়সে যেমন হাত পা নাড়ে কাঁদে, আর একটু বড় হলে না জানি কি করবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল মাহি। মাহি, কাব্য ঘুমিয়ে গেছে? জি আপু, এই মাত্র ঘুমিয়েছে। তুমি কি ফ্রেশ হয়ে আসো, আমি নিচ্ছি। ঠিক আছে। মাহি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। না হলে কাব্য উঠলে আর খাওয়া হবে না। কবিরও বাসায় নেই যে ওকে খাইয়ে দেবে। কাব্যর জেদ উঠলে সে কারো কাছে থাকে না। 2 দিন হলো সে কাজে বাইরে গেছে। 2 দিনে মাহি কবিরকে অনেক মিস করেছে। কবির থাকলে কাব্যকে সহজেই সামলে নিতে পারে। আচ্ছা আপু, কাব্য বিছানায় ঘুমায় না কেন? শোয়ালেই উঠে কেঁদে ওঠে কেন? কবিতা মুচকি হেসে বলে, কারণ তোমরা ওকে বুকে নিয়ে ঘুমাও তাই। তাছাড়া ও শুরু থেকেই বুকেই ঘুমিয়েছে। তখন তো ম্যাচিওর ছিল না, তাই বাধ্য হয়েই বুকে নিতে হয়। সেই অভ্যাস হয়ে গিয়েছে। রাত বাজে 2:30। অসহায়ভাবে তাকিয়ে আছে কবিতা। মাহি কাব্য দুজনেই কাছে। 1/2 ঘন্টা যাবৎ কেঁদেই যাচ্ছে ছেলেটা। বাড়ির সবাই জেগে আছে।
কারো কাছে থামছে না কাব্য। কবিতা চেক আপও করেছে, সব ঠিকঠাক আছে, তবুও কাঁদছে কেন? কাজল বেগম তেল মালিশ করে দিয়েছে পেটে। কবিতা দেখেছে ডানা উঠেছে কিনা, কিন্তু সবই ঠিক আছে, তবুও কাব্য কেঁদে যাচ্ছে। কাব্যর কান্নায় মাহিও কেঁদে যাচ্ছে, আর বারবার এটা ওটা বলছে, করছে যাতে কাব্য শান্ত হয়, কিন্তু কাব্য তো কেঁদেই চলেছে। কি হয়েছে? কাব্য তো কাছে কেন? আর মাহি, তোমার কি হয়েছে? কথাটা ভয়ে ভয়ে বলে কবির। না জানি কি হয়েছে, কবিরকে দেখে মাহি ছুটে কবিরকে জড়িয়ে ধরে। কবির অবাক হয়, ভয়ে যেন হাত পা নড়ছে না। কাব্য এত কাছে কেন? সেই আধা ঘন্টা ধরে কাছে, থামছি না। কবিরের দিকে তাকিয়ে কথাটা বলে। কবির কাব্যকে কোলে তুলে নেয়। বাবার কোলে প্রায় 5 মিনিট পর শান্ত হয়। সবাই এবার লম্বা শ্বাস ফেলে। মাহি এখনো কাঁদছে। কবির এক হাতে মাহিকে জড়িয়ে ধরে, চোখের পানি মুছে ইশারায় কাঁদতে মানা করে। কবিতা, কাজল বেগম এবার শান্তি পায়। মেয়েটা কাব্যকে সামলাতে হিমশিম খাচ্ছিল। কবিতা ফিসফিস করে বলে, খেয়ে এসেছিস? না। আমি খাবার পাঠাচ্ছি, মা ছেলেকে সামনেই খেয়ে নিস। কবির মুচকি একটা হাসি দিয়ে মাথা নাড়ায়। কবিতাও হেসে বেরিয়ে যায়। একটু পরেই কবিতা খাবার নিয়ে আসে। কাব্য তখনও কবিরের কোলে ঘুমাচ্ছে। তুই না আসলে কি হতো এখন? বাপরে! কবির কবিতার কথায় মুচকি হেসে ছেলের কপালে চুমু দেয়। মাহি মাথা নিচু করে বলে, সরি আপু, কাপড় জন্য অনেকক্ষণ সবাই জেগে আছো, তোমরা শুয়ে পড়ো। কবিরকে খাবার খাইয়ে তোমরা ঘুমিয়ে পড়ো। বলেই কবিতা বের হয়ে যায়। তুমি শুয়ে পড়ো, আমি পরে খেয়ে নেব। এখন কাব্য জাগলে আরো কান্না করবে। মাহি কিছু না বলে হাত ধুয়ে খাবার প্লেট নিয়ে কবিরের সামনে বসে। হা করেন। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? হা করেন। কবির হা করতেই মাহি এবার খাইয়ে দেয়। কবির খাওয়া শেষ করে বলে, তুমি খেয়েছো? এবার ওকে আমার কাছে দিন, আপনি ফ্রেশ হয়ে আসুন। একটু তুললেই কেঁদে উঠবে। থাক আমার কোলে, 2 দিন শান্তি মতো ঘুম হয়নি তোমার, ঘুমাও। মাহি অবাক হয়। আপনিও তো মনে হয় ঘুমোননি ঠিক মতো। আমি ঠিক আছে। মাহির এখন কান্না করতে ইচ্ছে করছে। সে জানে কবির প্রচুর ট্রায়ার, চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে দিন আমার কাছে। কেন? আরে দিন তো। কবির মাহির করে দিতেই কাব্য কেঁদে ওঠে। মাহি ওকে নিয়ে শুয়ে ওকে খাইয়ে দেয়। কাব্য কিছুক্ষণ কেঁদে চুপ হয়ে যায়। কবির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে আসে। কাব্যর কান্না তো বুঝলাম, কিন্তু তুমি কান্না করছিলে কেন? মাহি কবিরের দিকে তাকায়। কাব্যর কান্না আর কবিরের না থাকা দুইটা মিলেই কেঁদেছে আজ সে। আসলে কাব্য এতটা কান্না করছিল, আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই বলে ছেলের সাথে তুমিও কান্না করবে? আমি না থাকলে কিভাবে সামলাবে তুমি? মাহি অসহায় ভাবে তাকায়। আপনি আবার কোথায় যাবেন? না, ধরো একেবারের জন্য দুনিয়া থেকে চলে গেলাম, তখন? মাহি বুক ধক করে উঠল। কয়েক ঘন্টা নাই, তাই কেঁদে কেঁদে একাকার মা ছেলে। আর উনি কি বলছেন? এটা কিভাবে বলতে পারলো উনি? মাহির কাঁদো কাঁদো মুখ দেখে কবির বুঝলো মাহির কথাটা পছন্দ হয়নি। সে জানে মাহি তাকে ভালোবেসেছে। ওর চোখের ভাষা পড়তে পারে কবির। মেয়েটা ওর ধারণার চেয়েও বড্ড গুটিয়ে চলে নিজেকে। কবির চায় মাহি কবিরকে ভালোবাসুক, ওদের সুখের স্বাভাবিক সংসার হোক। এটা মাহিও চায়, সেটাও কবির জানে। তাহলে মুখে বলতে কিসের এত জড়তা? মাহিকে চুপচাপ দেখে কবির উঠে মাহির কাছে বসে কাব্যকে বুকে নিতেই আরো গভীরভাবে ঘুমিয়ে পড়ে। কবির মাহিকে এক হাতে জড়িয়ে ধরতেই মাহি ডুকরে কেঁদে ওঠে। কাঁদছো কেন? আমি তো মজা করলাম বাবা। মাহি এখনো কেঁদেই যাচ্ছে। কবির এক হাতে মাহিকে জড়িয়ে ধরে আছে, কিছু বলছে না। কাঁদু কিছুক্ষণ। ভালোবাসো মাহি? মাহি ঝট করে কবিরকে ছেড়ে দেয়। একটু চেঁচিয়ে বলে, কি ভালোবাসি ভালোবাসি করছেন? আমি কেন মেঘ ভাইয়াকে ভালোবাসতে যাব? আমার ছেলে সংসার ছেড়ে কেন আমি মেঘ ভাইয়াকে ভালোবাসবো? আমি যদি ভালোবাসি তাহলে সেটা আপনাকে ভালোবাসবো। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি অন্য কাউকে না। খবরদার আর মেঘ ভাইয়াকে আমাদের মাঝে আনবেন তো আমি চলে যাব যেখানে খুশি। থাকেন আপনি আপনার ছেলেকে নিয়ে, অনেক হয়েছে। আমি কিছু বলি না তাই বলে কি আমার কোনো দাম নেই নাকি? থাকবে কি করে? যার মা নেই বাবা নেই তার আবার কেউ থাকে নাকি? থাকে না তো। আজ এদিন। এই চুপ চুপ, ছেলে উঠলো হয়েছে। মাহি কিছু না বলে রাগে ফুঁসতে থাকে। তুমি রাখতেও পারো মাহি? কোন কথার মাঝে কোন কথা? কবির কথা শুনে হতভম্ব হয়ে গেল। আসলেও তো আমি তো রাগ করতে পারি না। তাহলে আমি রাগ করেছি কেন? মানানোর কেউ আছে তাই বলে কি রাগ করেছি? রাগ করা শিখছি আমি। নিজের ভাবনায় পড়ে গেলাম আমি।
আচ্ছা, তখন উনি বললেন ওনার থাকবেন না, আমার এত কষ্ট হয়েছে কেন? আমি কিন্তু নিজের কথা বলেছি, তোমার ভাইয়ের কথা না। তাছাড়া আমি তোমাকে যেতে দেব না, দরকার পড়লেই বেঁধে রাখবো। যত খারাপ হতে হয় হব, আমি তোমাকে আমার এই বিষাক্ত ভালোবেসে বেঁধে রাখবো, বুঝলে? তাছাড়া এখন আমি একা না, আমার ছেলেও আছে, আমার করেছে। এই, এদিকে আসো। মাহি ভ্রু কুচকে তাকিয়ে আছে, কবির হেসে এক হাতে বুকে চেনে নিল। মাহি, মাহি, তোমাদের ছাড়া আমার আর কিচ্ছু চাই না। এইভাবে পাশে থাকো, ভালোবাসে বউ পাখি। মাহি চুপচাপ শুয়ে রইল কবিরের বুকে। শান্তির জায়গা আরো একটু চেপে গেল কবিরের দিকে। আহা, কি শান্তি! কবির মুচকি হাসল। মা ছেলেকে দেখে দুইজনেই কপালে চুমু দিয়ে নিজেও চোখ বন্ধ করল। দুটো দিন তারও ঘুম হয়নি। সময় প্রবাহমান, সে তার নিজ গতিতে চলতে থাকে। কবির মাহির জীবনেও চলছে আপন গতিতে। মাহি, এই মাহি। আম্মু, এই আম্মু। মাহি রান্না করছে, এখন ডাকে বিরক্ত সে। দেখ তো বাপ, ছেলে ডাকছে কেন? জি আম্মু। মাহি চুলার আঁচ কমিয়ে রুমের দিকে যায়। গিয়ে দেখে বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর চেঁচাচ্ছে। ছেলে হয়েছে একদম বাপের কপি। বাপ যা করবে তাকেও তা করা লাগবে। 3.5 বছরের এই ছেলেকে নিয়ে তার চিন্তার শেষ নেই। কি হয়েছে কি? কাব্য, তোমার আম্মুকে বলো তো বাবাকে মর্নিং কিসে দিতে। কাব্য আধো আধো করে বলে, আম্মু, পাপাকে কিসি দাও। কিসে মর্নিং কিসি? আর আপনি ছেলেকে সব কি শেখাচ্ছেন শুনি? বউকে ভালোবাসতে শেখাচ্ছে, বুঝলে? মাহি বিরক্ত হয়ে বলে, আপনার ফালতু কাজ শেষ হলে দুজনেই রেডি হয়ে নিচে আসুন। দেখছিস তোর মাটা কেমন ছাঁচালো মহিলা, সকাল সকাল স্বামীকে আদর করে ডেকে তুলবে, ম্যাচেস দেখাচ্ছে। আহারে, আমি বউয়ের ভালোবাসার অভাবে একদিন টুস করে মরে যাব, বুঝলি বাবা? তোর মায়ের আমার প্রতি কোনো আদর নেই। কাব্য বাবার দিকে তাকিয়ে আছে গভীর মুখে। আসলে বোঝার চেষ্টা করছে তার বাবার কথা, কিন্তু তার মাথায় কি এখন এসব কি ঢুকবে? সে শুধু তাকিয়ে আছে। মাহি ছোট্ট একটা শ্বাস ফেলে রুম থেকে বের হয়। এটা কবিরের রোজগারের কাজ, তাকে ডেকে সকাল সকাল ছেলেকে বউকে ভালোবাসা নিয়ে নীতি বাক্য শোনানো। এই যে মাহি সকালে ভালোবাসার পরশ দিয়ে উঠে, এটা কবিরও জানে। মাহি সকালে উঠে বাবা ছেলেকে আদর করে কাব্যকে কবিরের কাছে শুইয়ে দিলে কবির ছেলেকে টেনে বুকে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রোজই একটা ভালো লাগা কাজ করে মাহি। কবিরের উদ্দেশ্য হলো ঘুম থেকে উঠেই বউ ছেলেকে একসাথে দেখে এতে নাকি দিন ভালো যায়, তাই রোজ শুয়ে থেকে এভাবে ডাকাডাকি করে। মাহি খুব বিরক্ত করে বসে আছে সেই কখন ফাংশন শুরু হয়েছে। লোকজন আসতে শুরু করেছে, কিন্তু এই বাপ ছেলের কোনো খোঁজ নেই। আজ কবিতার 7 মাসের অনুষ্ঠান। প্রায় 7 বছর পর তার কোল আলো করে একটা শিশু আসছে, তাই বেশ বড় করেই অনুষ্ঠান করা হচ্ছে। কবিতার বড় একজন ডক্টর, খুব শান্তশিষ্ট মানুষ, অমায়িক ব্যক্তিত্বের মানুষ তিনি। এই যে বিয়ের এত বছর পরেও বাবু না হওয়ার দোষ কিন্তু কবিতারই ছিল, তবুও কখনো একটা টুস শব্দও করেনি। আশেপাশে হাজারো মানুষের কথায় তিনি স্ত্রীর প্রতি অতটুকু অভিযোগ করেনি। কবিতা আসামকে আরেকটা বিয়ের কথা বলে সে কি রাগ? শান্ত মানুষের রাগ ভয়াবহ হয়। মাহির সাথে তার সম্পর্ক বেশ রমরমা, ছোট আপু বলে ডাকে তাকে আসাম। আবার মাঝে মাঝে বিয়ানও বলে। তার মেয়ের সাথে নাকি কাব্যর বিয়ে দেবে। এসব শুনে কবিতা বলে যদি ছেলে হয়। আসাম বেশ কনফিডেন্সের সাথে বলে, জি না বেগম সাহেবা, আমার তো আমার মতো একটা পিচ্ছি কবিতাই চাই, তাছাড়া ছেলে হলেও সমস্যা নেই। মাহির মেয়ে হলে দরকার পড়ে তার সাথে বিয়ে দেব। মাহি তখন হু হু করে হেসে ওঠে। কবিতা আর আসামের দিকে তাকিয়ে কথাগুলো মনে পড়ে মাহির। অজান্তেই হেসে ওঠে। আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে তাদের 3 জনের জন্য। এবার মাহি চরম রেগে রুমের দিকে এগোয়। এই বাপ ছেলে পেয়েছেটা কি? এদিকে মেহমান আসতে শুরু করেছে আর তাদের রেডি হওয়াই হচ্ছে না। হওয়াচ্ছে রেডি আজ, যেখানে সে মেয়ে হয়ে রেডি হয়ে 8 ঘন্টা আগে থেকে বসে আছে, আর এরা বাপ ছেলে। মাহি গজগজ করতে করতে রুমে ঢুকতেই হা হয়ে যায়। কবির কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করছে। কাব্যকে একটা টুলের উপর দাঁড় করিয়েছে কবির। বাপ ছেলে সেম পাঞ্জাবি পরেছে, সেম ভাবে চুল সেট করেছে, হাতের ঘড়িটাও সেম, শুধু ছোট বড় এই আর কি। জুতোটাও সেম। মাহিকে দেখে কবির এক হাতে বুকে নিয়ে একটু হেলে বলে, এত সুন্দর লাগছে। ছেলেও বাবাকে কপি করে বলে,
এত সুন্দর লাগতে। মাহি ছেলের কাণ্ডে ফিক করে হেসে দেয়, এগিয়ে এসে ছেলের কপালে চুমু এঁকে বলে, পাপাকেও টিসি দাও। কাব্যর কথায় মাহি অবাক হয় না, এটা নতুন কিছু না। না দিব না, তোমার পাপা পচা। না, পাপা তালো। ভালো না চাই। তোর মায়ের হিংসা হচ্ছে, বুঝলি বাপ? আচ্ছা, আমাকে তোর মায়ের থেকে সুন্দর লাগছে কিনা তাই। বুঝি বুঝি, সবই বুঝি। ঘোড়ার ডিম বোঝেন। নিচে চলুন, সবাই গেস্ট আসতে শুরু করেছে। কবির কাব্যকে কোলে নিয়ে মাহির কপালে চুমু এঁকে বলে, মাশাআল্লাহ, আমার দ্বিতীয় বাবুর আম্মুকে আজ অধিক সুন্দর লাগছে। কবিরের কথায় একরাশ মুগ্ধতা ফুটে ওঠে মাহির মুখে। আরো বেশি মুগ্ধ হয় যখন কাব্য বাবার মতো কপালে চুমু খেয়ে তার আলো আধো ভাষায় বলে, মাতাল্লাহ। তার পরের কথা কি বলেছে বাবা তার মনে পড়ছে না, তাই বাবার দিকে তাকিয়ে আছে। কবির ছেলের তাকানো দেখে হেসে বলে, সুন্দর লাগছে। কাব্যর চোখ মুখ তখনও গম্ভীর। তার বাবা যে এই দুই শব্দ বলেনি তা সে জানে। কবির ছেলের এমন তাকানো দেখে শব্দ করে হেসে ওঠে, সাথে মাহিও হেসে দেয়। মাহি, কবির, কাব্য নিচে আসতেই সবাই হা করে ওদের দেখে এত সুন্দর লাগছে তাদের। এই সুন্দর দৃশ্য আরও একজন মানুষ মুগ্ধ হয়ে দেখছে। মেঘ মাহিকে না পাওয়ার বেদনা তার জীবনে হাহাকার সৃষ্টি করে একরাশ ব্যথা তৈরি হয় এই বুকের মাঝে। তবুও যখন মাহির হাসি খুশি ভরা মুখটা দেখে তার ভালো লাগে। ভালোবাসলে তাকে পেতে হবে বলে এমন কিছুতে নেই। এই যে সে সুখে আছে, ভালো আছে, এটাই তো অনেক। তাছাড়া কবিরের মতো ভালোবাসার একজন মানুষ পেয়ে সেও কম নাকি না। মামু। মেঘকে দেখে কাব্য গুটি গুটি পায়ে ছুটে আসে। মেঘ কাব্যকে কুলে তুলে হাতে বড় বড় দুটো চকলেট দেয়। এইটুকু হাতে চকলেট নিতে না পেরে বুকে নিয়ে জড়িয়ে ধরে। তা দেখে কবির এগিয়ে আসে। মেঘ আর কবিরের টুকটাক কথার মাঝেই মাহি এসে কবিরের পাশে দাঁড়ায়। ভাইয়া, ভাবিকে নিয়ে আসলে না যে? তোর ভাবি মায়ের বাড়ি আসতে চেয়েছিল, কিন্তু এই অবস্থায় জার্নি করে আসাটা ঠিক হবে না, তাই রেখে এসেছি। মেঘ ১.৫ বছর হয়েছে বিয়ে করেছে, পরিবারের জোড়াজুড়ি আর মাহির কথায়। কারণ মাহি এখন অন্য কারো। তাছাড়া মাহি নিজে বলেছে সে কবিরকে ভালোবাসে। মেঘ সবার কথা ভেবে বিয়ে করেও মেনে নিতে বেশ সময় নেয়। সব জেনে কোনো দ্বিমত পোষণ করেনি। অনামিকা ভালোবাসা হারানোর যন্ত্রণা সে বোঝে, তাই মেঘকে সে সময় দিয়েছে। ধীরে ধীরে দুজনেই একে অপরকে মেনে নিয়েছে। তাদের বিয়ের ১০ মাসের মাথায় মা বাবা হওয়ার সৌভাগ্য হয় তাদের। এখন সে ৮ মাসের প্রেগনেন্ট। অনুষ্ঠান শেষে সে তার রুমে চলে গেছে। ছেলেকে বিছানায় শুইয়ে চারপাশে মাহিকে খোঁজে কবি। ব্যালকনিতে শাড়ির আঁচল দেখে সেখানে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মাহি বিচলিত হয় না, মাহি জানে কে, তাই ক্লান্ত শরীরটা এড়িয়ে দেয়। কবির দু হাতে জড়িয়ে নেয়। কি ভাবছো এখানে দাঁড়িয়ে? ভাবছি আপনার বিষাক্ত ভালোবাসায় কিভাবে যে এতটা আসক্ত হয়ে গেলাম। এখন এই বিষাক্ত মানুষটা ছাড়া বড্ড অচল আমি। আপনাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না কবির, এক মুহূর্তও না। ভালোবাসি আমার দুই বাবুর আপুকে, খুব ভালোবাসি। কবির স্তব্ধ হয়ে যায়। এত বছরে আজ প্রথম মাহি নিজে থেকে এত আবেগ মিশিয়ে ভালোবাসি বলেছে। এর আগে একবার রেগে বলেছিল যেদিন কবির দ্বিতীয় দিন পর ফিরেছিল, আর সেদিন কবির বলেছিল ভালোবাসো মাহি। সেদিন অন্যভাবেই তবে স্বীকার করেছিল সে কবিরকে ভালোবাসতে শুরু করেছে। কবির কিছু বলছে না দেখে পিছু ফিরে কবিরের উজ্জ্বল মুখটা দেখে মুগ্ধ হয় মাহি। দেখেই বোঝা যাচ্ছে সামান্য একটু কথায় কতই না খুশি লোকটা। খুশিতে কিছু বলতে পারছে না। মাহি কবিরকে আরো অবাক করে দিয়ে সারা মুখে ভালোবাসা লেপটে দেয়। ভালোবাসি বর্মশাই। কিছু ভালোবাসা বিষাক্ত হয়ে শুরু হলেও সেই ভালোবাসায় আসক্তি খুব সুন্দর হয়।